হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। কেমন আছেন? ওকে, ভালো। ওকে, let me turn on my cam. Okay, can you see us? ইয়েস স্যার। Okay. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু সরি স্যার। Okay. Take your time. আরিফ 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 কি আপনি হ্যাঁ, আছেন? শুনতে পাচ্ছি। জি, জি, শুনতে পাচ্ছি। স্যার আজকে আরিফ আমাদের হোস্ট হিসেবে থাকবেন। আচ্ছা। আরিফ আপনার পরিচয়টা দেন একটু। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। স্যার আমি হচ্ছে আরিফুল ইসলাম। তো আমি হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আরকি। ফোর্থ আচ্ছা, ইয়ারে আচ্ছা। আছি ম্যাথমেটিক্স। ম্যাথ। আচ্ছা। জি স্যার। আসসালামু আলাইকুম সবাই। এই মশিউর, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি রে? এই তো একটু পরিচয় করে দিই। এখানে আছে আরিফ আর কি। আরিফ হবে মূলত আর কি এটা আমাদের কি সঞ্চালনার দায়িত্বটা কাজ করবে। আচ্ছা, আচ্ছা। আর কোঅর্ডিনেশন করছে হচ্ছে আবির। মূলত কোঅর্ডিনেশনটা করে, আর হচ্ছে পোস্টার গুলো ডিজাইন গুলো আবির করে। আচ্ছা, আচ্ছা। আর আরেকজন হচ্ছে সিরাজুল নামে একজন আছে, ও মূলত হচ্ছে এই এগুলো রান হচ্ছে ডিজিটিয়া নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আর কি। তো এই ডিজিটিয়া মূলত আমি এবং হচ্ছে সিরাজুল, আমরা দুজন মিলে এটার সাথে জড়িত আর কি। আচ্ছা, আচ্ছা। আমরা দুজনে পার্টনারশিপে আর কি ডিজিটিয়াটা রান হচ্ছে। আবির, আরিফ, পিছনে রয়েছে আরেকজন জয় মনে হয় না। জয় জয় হ্যাঁ জয় আছে। জয় মূলত আইটিটা দেখে। সিরাজুল এখনো জয়েন করেনি। তো আমাদের ফ্লোটা এইভাবে আমরা প্ল্যান করে রেখেছি যে একদম শুরুতে প্রথমে আমরা এখন এইভাবে এখানে আছি, তারপরে একটু পরে আবির না জয় মনে হয় আমাদেরকে এটা লাইভে নিয়ে যাবে আর কি। লাইভে নিয়ে গেলে আমরা তখন মূল অনুষ্ঠানে শুরু হয়ে যাবে। একদম শুরুতে আমি কিছুটা দিব আর কি, ইন্ট্রোডাকশন দিব। ওকে। তারপর ইন্ট্রোডাকশন দেওয়ার পরে পরিচয় করাই দিব। তারপর মানে ওখানে আমি যেহেতু মানে ইন্ট্রোডিউস করবো, আর ফর্মাল জায়গা তো আমি আপনি বলে করবো, সম্বোধন করবো। ওকে। তারপরে ইন্ট্রোডিউস করে দিব। তারপরে একদম শুরুতে একটু সিরাজুল মনে একটু 1 মিনিট 2 মিনিটে আজকের এই লার্ন টাইমে আসলে ওরা কি ধরনের প্রজেক্ট গুলো করছে ওইটা একটা ইন্ট্রোডিউস করবে, তারপরে শুরু হয়ে যাবে। ওকে। ওকে। আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, ক্লিয়ার। লাইটও ক্লিয়ার আছে, বাট হচ্ছে ইতে একটু মনে হয় আলো কম। কোথায় কম? আলো কম না? ফেসে একটু আলো কম পড়ছে। অন্ধকার, বেশি অন্ধকার? খবর নাও এখন? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ওকে।
আলোর বেশি সমস্যা চলবে এরকম? চলবে স্যার, সমস্যা নেই। পারফেক্ট। আরিফ, আলো ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, চলবে। স্যার আমরা একটু অপেক্ষা করি। ওকে। সিরাজ স্যার আসুন। আর হচ্ছে 7টার দিকে আমরা শুরু করবো। স্যারের সাথে একটু গল্প করি, কি বলেন? হ্যাঁ, এভাবে বসে না থেকে। শিওর আরিফ। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, স্যার। বলেন। তো স্যার আপনি হচ্ছে যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে? রাজবাড়ী জেলা। রাজবাড়ীতে? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই তো পড়াশোনা শুরু হয়েছে নাকি? ওইখান শৈশব থেকে কৈশোরের ইয়াগুলা ছিল রাইট ওখানে। রাইট রাইট। রাজবাড়ী থেকেই শুরু, ছোটবেলা বাংলাদেশে রাজবাড়ী। হুম। জি স্যার। বাংলাদেশে আসা হয় না? হ্যাঁ, কোভিডের জন্য যাওয়া হচ্ছে না 1 বছরের মতো। তাছাড়া যাই প্রায়। হ্যাঁ। হ্যাঁ, মাসে যাই মাঝে মধ্যে। রাজশাহীতে কি কখনো আসছেন? রাজশাহীতে ঠিক না, রাজশাহীর উপর দিয়ে পঞ্চগড় গিয়েছিলাম একবার। আচ্ছা। রাজশাহী হয়ে ওই দিক দিয়ে। কি আমরা কি রেডি লাইভে নাকি? না মনে হয় না। না না, স্যার, না। লাইভে না। আচ্ছা ওকে। হ্যাঁ বা আরিফ আপনার এই ব্যাকগ্রাউন্ডটা এবারে সুন্দর হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো স্যার এবার দেশে আসলে রাজশাহীতে আসবেন? ওকে। শিওর। স্যার তুমি কোনো সমস্যা হচ্ছে নাকি কার? না, সমস্যা মানে হচ্ছে না। স্ট্রিমে নিয়ে যেতে?
ও না, ওয়েট করছে মনে হয়, না এখনো তো ইটা বাজেনি, 7টা বাজেনি। টেকনিক্যাল কিছু সমস্যা আরো হতে 1 পারে মিনিট এখনো। হয়ে গেছে। স্যার তাহলে শুরু তো আপনি করবেন নাকি? একদম শুরুতে হ্যাঁ, রিজা আমাদেরকে যখনই বলবে, জয় বলবে যে আমরা স্ট্রিমে যাচ্ছি, তারপর আমি শুরু করব। তারপর তারপর ইকে সিরাজুল যদি থাকে তো সিরাজুল, অথবা আমরা ইকে করতে পারি, ইহসানুল ইসলাম করতে পারি। আচ্ছা, আমরা লাইভে যাচ্ছি। এখনো প্রস্তুতি চলছে বলে জানাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম, লার্ন টাইমের দর্শক মণ্ডলী। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায়, প্রতি সপ্তাহের সন্ধ্যাবেলাতে আমরা একটি আড্ডার আয়োজন করছি। কখনো আমরা বলছি সেটা জীবনের গল্প, কখনো ক্যারিয়ার আড্ডা, কখনো বা বিভিন্ন প্রযুক্তি নিয়ে আমরা কথা বলছি। ধন্যবাদ আমাদের সাথে সবসময় থাকার জন্য। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন আমাদের বাংলাদেশি একজন গর্বের সন্তান। তিনি কোয়ালকমে রয়েছেন ইঞ্জিনিয়ারিং ভাইস প্রেসিডেন্ট হিসেবে, এহসানুল ইসলাম। আজকে আমরা তার সম্বন্ধে জানবো, তার এই সফলতার পিছনে গল্পগুলো আজকে আমরা শুনবো। তো প্রথমে আমি আসলে এই লার্ন টাইমের এই ইভেন্টটি অর্গানাইজ করার জন্য ডিজিটিআর কর্ণধার সিরাজুল ইসলাম, আপনাকে একটু ডিজিটিআর সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। ডিজিটিআর সিরাজুল ইসলাম, আপনি কি একটু বলবেন যে এই লার্ন টাইমের এই ইভেন্টটা কেন শুরু করেছেন এবং ডিজিটিআর সম্বন্ধে আমাদের পরিচয় করার জন্য?
আচ্ছা, আমার ঠিক আছে। ক্লিয়ার আছে? হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লিয়ার ইসলাম আছে? শোনা যাচ্ছে, আচ্ছা আপনি আচ্ছা, বলেন। জি জি, যে লার্ন টাইম সবসময় গুণীজন নিয়ে কাজ করে। গুণীজন নিয়ে আমরা বিশ্বাস করি যে যেখানে গুণের কদর নাই সেখানে গুণী জন্মায় না। তা আমাদের দেশে যে অনেক গুণী মানুষ আছেন, আমরা তাদের কদর করতে চাই যাতে আরো গুণী মানে আমাদের এই দেশে জন্মগ্রহণ করে। তো এরকমই একটা আড্ডায় আমাদের আজকের আজকের গুণীজনকে নিয়ে আমরা কথা শুনবো। আমাদের ডিজিটাল সবসময় এই ধরনের প্রোগ্রামকে সাপোর্ট দিয়ে থাকে। তা ডিজিটাল মূলত ডিজিটাল সার্ভিসেস নিয়ে কাজ করে থাকে। এখানে আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আদার্স লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, এই কাজগুলো আমরা করে থাকি। আমরা পাশাপাশি ডিজিটাল কিছু প্রজেক্ট আছে যে ই লার্নিং প্ল্যাটফর্ম, যে আমরা ইলমুল কোরআন, লার্ন টাইম, আধুনিক প্রযুক্তির আমরা এই টেকনোলজি নিয়ে কাজ করছি, যেখানে আমরা টেকনোলজির মাধ্যমে পড়াশোনা করে থাকি। তো আমরা বিশ্বাস করি যে আমাদের সার্ভিসের মাধ্যমে আমাদের মানে আমরা দেশের কিছু সেবা করতে যাতে পারি, দেশের মানুষের জন্য কিছু করতে পারি, দেশে কর্মসংস্থান করতে পারি। এটার পাশাপাশি আমাদের যেসব গুণী মানুষ আছেন, আমাদের দেশে জন্মগ্রহণ করা, আমাদের এই দেশের মাটির সন্তান, সেসব সন্তানদেরকে আমরা পরিচয় করে দিতে চাই আমাদের নেক্সট জেনারেশনের সাথে। সে কারণে যে যাতে মানে আমাদের নেক্সট জেনারেশন জানতে পারে যে আমাদের সবাই মানে খুব ভালো কিছু করতে পারি। আমরা আজকেও এরকম একটা আলোচনা শুনবো। আমরা চাচ্ছি যে এই আজকের আলোচনার মাধ্যমে নেক্সট জেনারেশন মানে নতুন প্রজন্ম যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এই মাধ্যমে জানতে মানে খুব বড় মানুষের সাথে আমরা মানে খুবই কাছে এসে তাদের জীবন গল্প থেকে নিজের জীবনে কিছু শিক্ষা অর্জন করতে পারেন। তো ধন্যবাদ। আমি আচ্ছা, অপেক্ষা করছি ধন্যবাদ। আজকে। আজকে অনেক মানে এটা একটা ভালো একটা সুযোগ। আমরা এই সুযোগে আমরা আজকে আমাদের বাংলাদেশী হিসেবে একজন গর্ব যে অন্যতম বিশ্বের কোয়ালকম খুবই নামকরা একটা প্রতিষ্ঠান, এবং বিশেষ করে মোবাইল ইন্ডাস্ট্রিতে একটা খুবই অগ্রগামী একটা প্রতিষ্ঠান, এবং এইরকম একটা বড় একটা প্রতিষ্ঠানে গ্লোবাল যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সেখানে আমাদের একজন বাংলাদেশী কাজ করছেন, এহসানুল ইসলাম। আমরা তাকে পেয়ে সত্যি গর্বিত। আমি এখন মাইকটা দিয়ে দিচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানের সঞ্চালক আরিফের কাছে। আরিফ। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের যে আমন্ত্রিত অতিথি আছেন তাকে অবশ্যই অলরেডি আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি সরাসরি আমাদের অতিথির কাছে চলে যেতে চাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি। আরিফ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। লার্ন টাইমের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো স্যার, প্রথমত হচ্ছে আপনার সম্পর্কে আমরা আজকে অনেক চাইবো। তো আপনার যে শৈশব থেকে আমরা শুরু করতে চাচ্ছি, যে আপনার শৈশব এবং কৈশোর কোথায় কেটেছে এই ব্যাপারে যদি আমাদের শেয়ার করতেন তাহলে একটু ভালো হতো। শৈশব কৈশোর না, হ্যাঁ, আমি আসলে বাংলাদেশের রাজবাড়ী জেলায় পাংশা উপজেলা তখন ছিল আর কি, এখনো পাংশা উপজেলা, ওখানকার নিয়ামতপুর গ্রাম, মির্গি নিয়ামতপুর একটা গ্রামে ছিলাম ছোটবেলা, খুব ছোটবেলা। আমি যখন প্রাইমারি স্কুলেতে পড়ি তখন মির্গি স্কুলে পড়তাম। আর তারপরে প্রাইমারি স্কুল শেষ করে জুনিয়র হাই স্কুল তখন ঢাকাতে মুভ করি। আর ঢাকাতে ইন্টারমিডিয়েট করে বুয়েটে ভর্তি হয়ে সেই সময় বুয়েটে ভর্তি হওয়ার পরপরই জাপানে চলে যাই। তার মানে আমার লাইফের প্রথম 10-11 বছর কাটে গ্রামে, মাঝখানের 7-8 বছর কাটে ঢাকায়, আর বাকি সময়টা বাংলাদেশের বাইরে। আচ্ছা স্যার, তো স্যার আপনার শৈশবে মানে ঘটে যাওয়া এমন কোনো মজার কোনো ঘটনা আছে যা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন? শৈশবে যখন গ্রামে ছিলাম তখন আমাদের স্কুল তো একটু বেশ দূরে ছিল আর কি। আমি যে স্কুলে যেতাম মির্গি প্রাইমারি স্কুল নামে একটা স্কুল ছিল, ওইটা আমাদের গ্রাম থেকে বাসা থেকে হেঁটে যেতে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, মানে 15 থেকে 20 মিনিট লাগতো আর কি। স্কুলে সবাই একসাথে যেতাম। মজার ব্যাপার হলো যখন স্কুলে যেতাম তখন যে রাস্তা দিয়ে আমরা যেতাম তার দুই পাশে অনেক বাড়ি,
সেই বাড়িতে কাচারি ঘর নামে তখন গ্রামে এক ধরনের বাড়ি ছিল, বাড়িতে যেখানে সাধারণত বাইরের লোক, রাস্তার পাশে একটা ঘর থেকে যেখানে বাইরের লোকজন বসে পানি খায় এরকম। বিভিন্ন লোকেশনের কাচারি ঘরে অনেক সময় বড় বড় লোকজন বসে থাকতো। তারপরে আমি যখন ছোটবেলা স্কুলে যেতাম হেঁটে 2-3 জন বন্ধু মিলে, তখন অনেকে আমাকে দাঁড় করায় বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞেস করতো। কেউ ইংলিশ ট্রান্সলেশন জিজ্ঞেস করতো, কেউ ম্যাথস এর কোশ্চেন জিজ্ঞেস করতো, কেউ একটু কঠিন টাইপের কোশ্চেন জিজ্ঞেস করার চেষ্টা করতো আর কি। ওগুলো আমি খুব এনজয় করতাম তখন ছোটবেলা আর কি। স্কুলে আসা যাওয়ার পথে ওরা যে কোশ্চেন করবে এই জন্য আমি এক্সট্রা প্রিপেয়ার্ড হয়ে থাকতাম যে আজকে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে সেটা যাতে একটা ভালো অ্যান্সার দিতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রতিনিয়ত আপনার চর্চা ছিল ওই জ্ঞানের জগতে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমাদের মাঝে আমাদের কো-হোস্টও যুক্ত হয়েছেন সাউদা জামান রিশা, উনিও আমাদেরকে আপনার সাথে আজকে আড্ডায় আছেন, কথা বলবেন, অনেক কিছু আপনার সাথে আপনার কাছ থেকে জানতে চাইবেন। তো স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একটা মানুষের পিছনে তো বাবা মার অনেক অবদান থাকে, তো এই ক্ষেত্রে আপনার বাবা মা সম্পর্কে আপনি আমাদের কাছে মানে আমাদের সাথে কি শেয়ার করতে চান, একটু শেয়ার করলে ভালো হতো। আমার বাবা মা, হ্যাঁ মানে আমার বাবা আসলে একজন স্কুল শিক্ষক ছিলেন আর কি। আমি যে বললাম যে প্রথম 10-11 বছর পর্যন্ত গ্রামে ছিলাম, ওই সময়টা আমার বাবা গ্রামের একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। তারপরে উনি মুভ করেন ঢাকাতে, ঢাকাতে আরেকটা স্কুলের দায়িত্ব নেন। আমার বাবা খুব মানে আমরা বাবার সঙ্গে অত ক্লোজ ছিলাম না, আমরা অনেকগুলো ভাই বোন, আমরা 4 ভাই 2 বোন। আমার নানা ছিলেন ডাক্তার, আর মা সবসময় শহরেই ছিলেন, ঢাকাতে তারপরে কুষ্টিয়াতে আমার নানা ডাক্তার ছিলেন যেহেতু। কিন্তু বিয়ের পরে আমার মাকে এই আমাদের গ্রামে সেটেল হইতে হয়। তারপরে 4 ভাই 2 বোন, 6টা ছেলে মেয়েকে মানুষ করা, সব মিলায় আমার মা খুব আমাদের জন্য সবাইকে 6 ভাই বোনকে ঠিকমতো পড়াশোনা করানোর জন্য ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে খেয়াল রাখা সেটা করতেন। বাবা যেহেতু বাইরেই বেশি থাকতেন, স্কুলে যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, ছুটির দিনগুলোতে সকালবেলা বাবার সাথে মাঝে মধ্যে পড়াশোনা দেখায় নিতাম। কিন্তু আমার বাবা যেটা হতো যে সে খুব বাসায় খুব কম কথা বলতো, আর যেহেতু বাবা খুব কম কথা বলতো যার জন্য আমরা বাবাকে খুবই ভয় পেতাম। ইভেন আমি যখন আমরা মুভ করি, ঢাকাতে মুভ করার পরে আমি তখন ক্লাস 6-এ, তখন থেকেও, তখন আমাদের বাসাটা ছিল স্কুলের ভিতরে, তখন স্কুলটা তেজগাঁও একটা স্কুলে আমার বাবা হেডমাস্টার ছিলেন, স্কুলের ভিতরে বাসা ছিল আর কি। এই জন্য বাবা যে নিজে অনেক কিছু বলে আমাদেরকে শিখিয়েছেন তা না, বাবা সবসময় চুপচাপ থাকতেন। গ্রামের দিকেও যে যখন হতো যে গ্রামে অনেক সময় অনেক রকম ঝামেলা হতো ছোটবেলায়, একজনের সাথে আরেকজনের মারামারি অথবা এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির সমস্যা, তখন এই সমস্যাগুলো নিয়ে বাবার কাছে আসতো। তা আমি যেটা করতাম মানে অনেক অনেক ঘটনায় ছোটরা থাকতে পারতো, অনেক ঘটনায় ছোটরা থাকতে পারতো না আর কি। ওইখানে যে ডিসিশন গুলো বাবা দিত অথবা সবাই মিলে যে ডিসিশন গুলো নিত, আমি ওগুলো থেকে শেখার চেষ্টা করতাম বাবাকে দেখে। বাবা কখনো সরাসরি এটা করো ওটা করো অথবা পড়তে বসো এগুলো কখনো করছে বলে ঠিক আমার মনে পড়ে না আর কি। কিন্তু আমার আম্মু ব্যাপারগুলো খুব খেয়াল রাখতো আর কি, বাচ্চারা যাতে ঠিক মতো সব হচ্ছে কিনা, ম্যানেজ হচ্ছে কিনা। কারণ এই জন্য বলতে গেলে আমার মার লিডারশিপ স্কিল নিয়ে আমি খুবই প্রাউড আর কি। সে এতগুলা ছেলে মেয়েকে ঠিক মতো, আমরা 4 ভাই 3 ভাই ইঞ্জিনিয়ার এবং আরেক ভাই নর্মাল লাইনে থাকলেও সে ইঞ্জিনিয়ারিং জব করে এখন আর কি। প্লাস আমার বোন একজন এখন একটা ইউনিভার্সিটি একটা কলেজে পড়ায়, আর বড় বোন হাউস ওয়াইফ। সেই হিসেবে আমার মাকে আমি খুব সাকসেসফুল বলবো মা হিসেবে, যে তার ছেলে মেয়েগুলাকে সে খুবই মানে ছোটবেলা থেকেই ম্যানেজ করতে পেরেছে, ওভারঅল সিচুয়েশন ম্যানেজ করে আমাদের মানুষ করতে পেরেছে। ধন্যবাদ স্যার। আপনার মা অনেক অবদানই রেখেছেন। অবশ্যই একটা সন্তানের পেছনে মায়ের অনেক ভূমিকা থাকে, বাবারও থাকে, বাবারও কোনো দিকে অংশে কম থাকে না। যাই হোক, আমাদের মাঝে সাউদা জামান রিশা তিনি কিছু বলতে চাচ্ছেন। শিওর। ধন্যবাদ সঞ্চালককে। স্যার আপনার কথা থেকে জানতে পারলাম আপনার ছেলেবেলা কেটেছিল খুবই প্রত্যন্ত অঞ্চলে বা মফস্বল অঞ্চল বলতে আমরা যা বোঝাই, সেখান থেকে আপনার এই যাত্রা। আবার আপনার মুখে আমরা এটাও শুনতে পারলাম যে আপনার পরিবার অনেক বেশি আপনার প্রতি সাপোর্টিভ ছিল। কিন্তু এই দুইয়ের মাঝে আপনার কি এমন কোন স্মৃতি মনে পড়ে যেটা আসলে খুব স্ট্রাগলিং স্টেজ ছিল আপনার লাইফে বলে আপনার মনে হয়? আমার লাইফে স্ট্রাগলিং সিচুয়েশন আমি কখনো ফিল করিনি, এই জন্য ফিল করিনি
কারণ সবসময় আমরা যখন অনেকগুলো ভাই বোন ছিলাম, আমি সবার ছোট, 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। তারপরে যখন গ্রামে থাকতাম তখন আমার আশেপাশের বাড়িতে যারা থাকতো আমার সমবয়সী, ওদের সাথে খেলাধুলা করতাম স্কুল থেকে ফেরার পরে। ঢাকাতে যখন ছিলাম তখন আমাদের বললাম আমার বাবার স্কুলের ভিতরে আমাদের বাসা ছিল, হেডমাস্টারের বাসা ছিল, ওখানেই থাকতাম, স্কুলের মাঠ ছিল, ওখানে বন্ধুদের সাথে খেলাধুলা করছি। পড়াশোনা নিয়েও কখনো খুব একটা সমস্যায় পড়তে হয়নি, যেহেতু বাবা টিচার আর আর ভাই বোনরা সবাই আমার বড়। এই জন্য পড়াশোনার বাইরেও ছোট থাকাতে আমার মানে কোনো ব্যাপারে খুব একটা স্ট্রাগল ফিল করছি বলে মনে হয়। আর ছোটবেলা থেকে আমি একটু ঘর কোনো টাইপ ছিলাম। আসলে ওই ঘর থেকে খুব একটা বের হওয়া, যেটা বিশেষ করে ঢাকায় মুভ করার পরে খুব বেশি, শুধু বিকালবেলা জাস্ট 4টা-5টার সময় বের হয়ে 1 ঘন্টা ফুটবল খেলতাম বন্ধুদের সাথে। যখন আজান দিত তখনই বাসায় চলে আসতাম। মানে আমার গন্ডি খুবই লিমিটেড ছিল ঢাকাতে। এই জন্য খুব কখনো কারোর সাথে বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে বলে আমার নিজে মনে পড়ে না। আমার কোনো বন্ধুর সাথে কখনো ঝগড়া হয়েছে বলে মনে পড়ে না। ধন্যবাদ স্যার। পুনরায় আমি সঞ্চালকের কাছে মাইক ফিরিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সাউদা জামানকে। তো স্যার আমরা আপনার কাছে আবার আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার স্কুল কলেজ জীবন মানে কোথায় কেটেছে এবং এই ব্যাপারে যদি আমাদের কিছু শেয়ার করতেন, আপনার কি ধরনের উপলব্ধি সেখান থেকে হয়েছে, আপনার কি ধরনের স্মৃতিচারণা আছে সেই জায়গায়? অলরেডি আমার প্রাইমারি স্কুলের কথা বলেছি আমি গ্রামে, ওইটা মফস্বল না, একটা প্রত্যন্ত গ্রাম ছিল। কারণ ওই গ্রাম থেকে পাংশা উপজেলা, যেটা উপজেলাও তখন আমরা যখন গ্রামে ছিলাম তখন উপজেলায় যাওয়ার 2টা মাত্র হয়েছিল, এক হেঁটে যাওয়া অথবা সাইকেলে যাওয়া অথবা গরুর গাড়িতে করে যাওয়া। তা হেঁটে গেলে 1.5 ঘন্টা লাগতো, আর যদি ওই সাইকেলে যাওয়া যেত তাহলে ওইটা আর একটু তাড়াতাড়ি যাওয়া যেত। তারপরে আমি যখন ক্লাস 6 থেকে ঢাকায় মুভ করি আমার বাবার সাথেই, তখন আমি যে স্কুলটাতে পড়ি ওই স্কুলটা আমার বাবার স্কুল। ওই স্কুলটা একটা নতুন স্কুল ছিল তেজগাঁতে, এই তেজগাঁ ফায়ার সার্ভিসের পিছনে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। ওখানে যাওয়ার পর আমি এবং আমার ইমিডিয়েট বড়, আমরা 4 ভাই ছিলাম, তো ইমিডিয়েট বড় আমার যে 1 ক্লাসে পড়ে পড়তো, তা আমরা দুজনকে বাবা ওই একই স্কুলে ভর্তি করে দিলেন। এবং ওই স্কুলটা তখন এমন একটা স্কুল ছিল যে ম্যাট্রিক পরীক্ষায় হয়তো একটা ফার্স্ট ডিভিশন পেত কি পেত না, এরকম একটা স্কুল ছিল আর কি। আমি বাবাকে বললাম না আমি একটা ভালো স্কুলে পড়তে চাই। তখন বাবা বললো না, ভালো স্কুলে না, তুমি এই স্কুল থেকে ভালো করো, তাহলে যেটা হবে যে এই স্কুলে আরো অন্য ছেলেরা এই স্কুল থেকে যে ভালো করা যায় সেটা প্রুভ হবে। আলটিমেটলি আমি ওই স্কুলে পড়লাম। ওই স্কুলে পড়ার সময় আমার ইমিডিয়েট বড় যে কনক, আমার বড় ভাই, ও স্কুল থেকে আমার 1 বছর আগে ম্যাট্রিকে স্টার পেল, যেটা ওই স্কুলের ফার্স্ট স্টার ছিল আর কি। তারপরে পরের বছর আমিও ভালো করলাম, কিন্তু ওই স্কুলে পড়ার সময় যেটা হলো, ওই স্কুলে বেশ কিছু নতুন টিচার তখন জয়েন করলো। তার মধ্যে কিছু কিছু টিচার এত ভালো ছিল, ম্যাথের বশিরউদ্দিন স্যার, তারপরে ইংলিশের আমাদের একটা টিচার ছিলেন। তা একবার হলো যে আমি একটা ব্যাপার নিয়ে টিচারের সাথে একটা জিনিস, টিচার আমাকে বলতেছে ম্যাথের যে এটা এরকম, তখন আমি টিচারকে চ্যালেঞ্জ করতেছি না এরকম না, এটাও হবে। তখন আলটিমেটলি টিচার এক পর্যায়ে আমাকে বলতে বাধ্য হলো, দেখো কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট কখনই ভালো না। ওই যে তখন যে লেসন, এই লেসনটা আমার সারা জীবনের লেসন নয়, এটা স্কুলের লেসন। তারপর আমি ভর্তি হই ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, ঢাকা কলেজে আসলে খুব একটা আমরা স্কুলে কলেজে যে ক্লাস করতাম তা ঠিক না। মানে মাঝে মাঝে যেতাম বন্ধুদের সাথে গল্প করতাম, প্রাইভেট টিচারের বাসায় চলে যেতাম, ব্যাপারটা ছিল ওরকম। এই জন্য ঢাকা কলেজে যাওয়ার পর যেটা হয়েছে, সেটা আমার বেশ কিছু ভালো বন্ধু ছিল ওখানে আর কি। একই ক্লাসের কি আমরা 3-4-5 জন বন্ধু 2টা গ্রুপের সঙ্গে মিশতাম ওইখানে। এই বন্ধুদের সাথে কিছু কিছু নতুন জিনিস শিখতে শুরু করলাম, যেখানে যেমন ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে আড্ডা দেওয়া অথবা সিনেমা দেখতে যাওয়া, যেগুলা ওই সময় ঢাকা কলেজে থাকা অবস্থায় কিছুটা আমি এনজয় করার চেষ্টা করেছিলাম আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। তো আপনি তো একজন বর্তমান পর্যায়ে একজন সফল মানুষ, আপনার এই সফলতার পিছনে কার ভূমিকা সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন?
সফলতার পিছনে আসলে আমি বলতে কার ভূমিকায় একজনকে আসলে একজনের কোনো ভূমিকা আছে বলে মনে করি না আর কি। সফলতার পিছনে অনেকের ভূমিকা আছে। আমি যেমন বললাম, আমি স্কুলে পড়ার সময় আমার টিচার যে কথাটা বলছিল, ওভার কনফিডেন্ট কখনোই ভালো না, যেটা আমার মাথায় গেঁথেছিল। তারপরে আমি যখন ছোট ছিলাম তখন আমার আমার ছোট খালু আর কি, উনি তখন এআইটিতে, থাইল্যান্ডে এআইটিতে মাস্টার্স করতে চান। তখন সবাই ওই খালু সম্পর্কে প্রচুর কথা বলতো। তখন ক্লাস 1-2 তে পড়ি মনে হয়। তখন আমি মনে মনে ঠিক করি যে না, আমি কখনো এক সময় খালুর চেয়েও বড় ইঞ্জিনিয়ার হবো আর কি। সেটা আমার প্রথম গোল সেট করা আর কি, যেটা ছিল আর কি। যার জন্য তারপরে যেটা হয়েছে যে আমি ইন্টারমিডিয়েটের পরে বুয়েটের মধ্যে ক্লাস না করে জাপানে চলে যাই স্কলারশিপ নিয়ে। তখন যাওয়ার পরে তো পুরোপুরি মোটামুটি আমি একা। তখন আমরা যাই 4 বন্ধু একসাথে, বাংলাদেশ থেকে তখন 4 জন। আমরা 4 জন একই সাথে হোস্টেলে থাকতাম। আমরা দুজন করে গ্রুপ করে 1 সপ্তাহ করে দায়িত্ব নিতাম। ওই 2 জনের দায়িত্ব ছিল যে বাজার করা, রান্না করা, সব প্রিপেয়ার করা, আর 2 জন ওই সপ্তাহ খুব আরাম করবে আর কি। তা আমার সাথে যে পার্টনার ছিল, আমার সর্বানন্দ নামে আরেকটা ছেলে, ও ঢাকা কলেজে ছিল। আমরা 2 জন মিলে 1 সপ্তাহ প্রিপেয়ার করতাম, আর পরের সপ্তাহে মশিউর আর কবির ভাই নামে আর 2 জন ছিল, ওরা প্রিপেয়ার করতো আর কি। এই সময় আমাদের যেসব গল্প হতো, প্লাস অন্য সব দেশ থেকে ছেলেমেয়েরা তখন এসে, আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কুলে যাই। ওই সময় ওদের থেকে যে সব লার্নিং ছিল। তারপরে যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন ইউনিভার্সিটির আমার ক্লাস, আমার যে প্রফেসর ছিলেন যার আন্ডারে আমি রিসার্চ করতাম, তার বিভিন্ন কথার বিভিন্ন সময় লার্নিং। তারপরে আমি যখন কোম্পানিতে ঢুকি, কোম্পানিতে ঢোকার পরে আমার যে প্রথম ম্যানেজার ছিলেন আর কি, জাপানি ভদ্রলোক, আমি প্রথমে হিউলেট প্যাকার্ড এই কোম্পানিতে ঢুকি। ওইখানে ওদের মেজারমেন্ট ডিপার্টমেন্ট যেটা ছিল, এজিলেন্ট টেকনোলজি, পরে ডিফারেন্ট কোম্পানি হয়, ওই কোম্পানিতে ছিলাম। ওই ভদ্রলোক ইকেদা নামে এক ম্যানেজার, উনি আমার খুব তখন মানে স্টুডেন্ট আর এই প্রফেশনাল লাইফের যে গ্যাপ, প্লাস এটাকে কিভাবে নিজের ক্যারিয়ার গড়া যায় সে ব্যাপারে উনি আমাকে অনেক গাইড করছেন। তারপরে সবচেয়ে বড় কথা যেটা, আমি আসলে আর্লি বিয়ে করি। মানে আমি যখন মাস্টার্সে থাকি, আমার মাস্টার্স করার সময় সেকেন্ড ইয়ারে যখন আমার জব ফিক্সড হয়ে যায়, তখনই আমি বিয়ে করি। বিয়ে করার পরে যেটা হয়েছে, আমি খুব মানে জবে ফোকাস করবো। আমার বিয়ে করার প্ল্যানিংটা এরকম ছিল যে আমি যেহেতু জবে ঢোকার পরে এই বাংলাদেশে লম্বা সময় এসে বিয়ে করে তারপরে তাকে একজনকে নিয়ে যায়, নতুন পরিবেশে নিয়ে যায়, করা যে পরিবেশের সঙ্গে তাকে ম্যানেজ করানো ওভারঅল, তারপরে নিজের জবে ফোকাস না করে এগুলা করা, সেটা তখন আমাকে খুব দিত। এই জন্য খুব আর্লি আমি বিয়ে করে চলে আসি আর কি। তারপরে যেটা হয়েছে, আমি খুব জবে অথবা আমার ক্যারিয়ারে খুব ফোকাস করতে পারছি আর কি। আর সেই জন্য আমি যদি বলা হয় যে অবদান কার এইখানে আসার পিছনে, এটা আমি সাকসেসফুল বলবো না, কারণ সাকসেস এক একজনের কাছে সাকসেস ব্যাপারটা এক এক রকম। আমি যেটা বলতে পারি যে একটা কর্পোরেটের একটা ম্যানেজমেন্ট পজিশনে আমি এসেছি, কোম্পানির জন্য একটা বড় পজিশন, দ্যাটস ইট, কিন্তু আমার এটা সাকসেসফুল কিনা আই ডোন্ট নো। আর এই পিছনে বললাম যে আমার সবার মানে আমার আশেপাশে যারা ছিল, আমার বন্ধু যাদের সাথে আমি কথা বলতাম, আমরা যখন আড্ডা দিতাম শনি রবিবারে, তখন কিছু বড় ভাই ছিল আমাদের মধ্যে, আগে আসতেন আর জাপানে গিয়েছিলেন, তারা তাদের কোম্পানির ব্যাপারে কথা বলতো, তাদের কোম্পানির সমস্যা নিয়ে কথা বলতো। আমি তখন এগুলো শুনতাম, শুনে ব্যাপারটা কিভাবে সলভ হয়েছে সেটা আমি নিজের মধ্যে নেওয়ার ট্রাই করতাম আর কি। তা এই সব মিলায় যদি বলতে হয় সফলতার পিছনে কার অবদান বেশি, আমি বলবো সবার, আসলে সবার। আর আমার নিজের যেটা, যে আমি সবসময় যে নিজে শিখতে চেষ্টা করেছি, নিজে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, নিজে সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা করেছি, নিজে কোম্পানিতে সবসময় নিজের বেস্ট দিতে চেষ্টা করেছি, এগুলাও হয়তো অনেক ভূমিকা রেখেছে। জি স্যার, ধন্যবাদ স্যার। অনেক কথাই বললেন। তো দেখা যাচ্ছে যে একটা সফলতার পিছনে সামগ্রিকভাবে অনেকগুলো মানুষের আসলে অবদান থাকে, সেটাকে এককভাবে একজনকে ডিফাইন করাটা আসলে মুশকিল হয়ে দাঁড়ায়। খুব কঠিন। তো জি স্যার, এটা খুবই আসলেই কঠিন। তো এ পর্যায়ে আমাদের কো-হোস্ট সাউদাজ্জামান বিশাখ আরো কিছু প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছে। সঞ্চালককে ধন্যবাদ। কথা হচ্ছিল সফলতা নিয়ে। স্যার, জানতে চাচ্ছিলাম
আপনি আপনার সফলতায় আপনি আত্মিকভাবে কি সন্তুষ্ট? যদি এভাবে বলি, সমাজের বিচারে সফলতার একটা মানদণ্ড থাকে, একজন ব্যক্তিগত পর্যায়ে মানুষের একটা সফলতার মানদণ্ড থাকে। দুইটি বিচারে আপনি অবশ্যই সফল, কিন্তু মানসিক দিক দিয়ে প্রতিটা মানুষের যে একটি স্বপ্ন থাকে, আপনার স্বপ্ন কি আপনি শতভাগ পূরণ করতে পেরেছেন? আপনি মানসিকভাবে কি সন্তুষ্ট স্যার? আমি সবসময় নিজের পজিশনে মিন্স নিজের মেন্টাল স্টেজ যে সবসময় সন্তুষ্ট। আসলে আমি সবসময় ফুলফিল থাকার চেষ্টা করি যে যেটা করছি, যেটা করি সেই ক্ষেত্রে আমি যাতে 100% নিজে দিতে পারি। আর যে আউটপুট যেটাই হোক সেটা সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, আমি সেটা নিয়ে কখনোই ভাবি না। যে কোনো কিছু করার আগে যেটা করা হয় আমি সেটা প্রিপারেশন নিয়ে শেষ করি। তারপরে যেটা রেজাল্ট হলো সেটা নিয়ে আমার কখনোই মাথায় আর কখনোই কাজ করে না। যেটা ভালো হইলেও না, খারাপ হইলেও না। আমি যদি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমি কোথাও ইনভেস্ট করলাম একটা জায়গায়। ইনভেস্ট করার আগে আমি ডিসিশন নিলাম বিভিন্ন ইনভেস্টমেন্টের প্যারামিটার উপর বেস করে ইনভেস্টমেন্ট আমি এভাবে করবো। ইনভেস্টমেন্টটা করার পরে যেটা হলো যে দেখা গেল হয়তো 2 মাস পরে আমি যা ভাবছিলাম এটা অর্ধেক হয়ে গেছে। আমি তারপরে ওইটাকে যদি ক্লোজ করে দিই, তারপরে আমার জীবনে তারপরে সেকেন্ড টাইম কখনো মনে হয় না যে আমি ওখানে লস করছি। সেই হিসেবে বলতে গেলে আমি সবসময় আমার নিজের অবস্থানে সন্তুষ্ট, কিন্তু আমার নিজের ফিউচার ওভারঅল ইম্প্যাক্টের কথা বলি, আমার নিজের পার্সোনালি যেটা বিশ্বাস করি যে সাকসেসফুল ব্যাপারটা শুধু নিজের ব্যাপার না, সবার আশেপাশে মিলিয়ে নিজেরটাও, সেটা শুধু যে আমি একটা করতে পারলাম সেটা চেয়েও যেটা এটা সরি আমি ব্যাপারটা একটু গুছায় বলি আর কি। বলতে চাচ্ছি সাকসেস ব্যাপারটা আমি যেটা মনে করি মানুষের উপরে কতটা ইম্প্যাক্টফুল ফেলতে পেরেছি। সেই হিসেবে যদি ধরি আমি মানুষের কতটুকু উপকার করতে পারলাম অথবা আমি যে কাজ করছি সেটা দিয়ে সমাজকে কতটুকু ইম্প্যাক্টফুল করতে পারলাম, সেই হিসেবে চিন্তা করলে আমি হয়তো আমার কোম্পানি হিসেবে আমরা ওয়্যারলেস টেকনোলজির উপর কাজ করি। এখন ওয়্যারলেস পৃথিবীর ইভেন আফ্রিকা, বাংলাদেশ, পৃথিবীর সব জায়গায় মানুষ 3G 4G ইউজ করছে, যেটার বেস টেকনোলজি আমাদের কলকমের। সেটাতে নিজের কিছু অবদান ছিল, সেই জন্য যে অবদান সেটা হয়তো ওভারঅল একটা অবদান, কিন্তু এটা অনেক ছোট অবদান মনে হয়। আমি যে অবদান যে ফিল করতে চাই যে মানুষকে আমি একটা কিছু করলাম, সে সাথে সাথে রিয়াকশনটা দিচ্ছে, সেটা আমি নিজে ফিল করতে চাই। সেই হিসেবে যখন বাংলাদেশের জন্য এমন কিছু করতে চাই, যখন আমি সেটার ফিডব্যাকটা সাথে সাথে পাই যে আমি এই কাজ করলাম বাংলাদেশের লোকজন সেটাতে উপকৃত হয়ে আমি সেটা উপকারটা দেখতে পাচ্ছি, এরকম যদি কখনো করতে পারি সেটাকে আমি আসলে নিজের জন্য সাকসেস ভাববো আর কি। সেই হিসেবে আমার গোল মানে নিজের সাকসেস হওয়ার ব্যাপারটা আরো অনেক সামনে মনে হয় আর কি। ধন্যবাদ স্যার। বাংলাদেশের মফস্বল অঞ্চল থেকে যে যাত্রাটি শুরু হয়েছিল সেই যাত্রাটি আপনার পৌঁছে গেছে বিশ্বের শীর্ষস্থানীয় একটি কোম্পানি পর্যন্ত। এরপর জন্য আপনার অবশ্যই অনেক বেশি ধৈর্যশীল হতে হয়েছিল, কিন্তু আমরা বর্তমানে দেখতে পারি আমাদের তরুণ সমাজের মধ্যে এই ধৈর্য বা সহনশীলতা এই জিনিসটা নেই। অনেক অল্পতেই তারা আশাহত হয়ে যায়। হয়তো এই আশাহত বিষয়টা থেকে তারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, যা তাদের ভবিষ্যতের জন্য, তাদের জীবনের জন্য খারাপ হয়। এই দিক থেকে স্যার, তরুণদের প্রতি আপনার কোনো মন্তব্য বা কোনো সাজেশনস কি আছে? আশাহত হওয়ার আসলে কিছু নাই কোনো কিছুতেই, কারণ পৃথিবী মুভ করছে, টাইমের সাথে পৃথিবীর সবকিছুই মুভ করতেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে ব্যাপারটা দেখছি, ইন্টারনেট ছিল না, ইভেন কম্পিউটার আমি ফার্স্ট টাচ করি আমার ইন্টারমিডিয়েট পাস করার পরে, যখন বিভিন্ন দেশে স্কলারশিপের জন্য ট্রাই করার সময় যখন কম্পোজ করতেছিলাম, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ও এখন ইউএসএ তে আসলে একটা ইউনিভার্সিটিতে পড়ায়। ওর বাসায় কম্পিউটার ছিল, ওইখানে যে ওর সাথে ওয়ার্ড প্রসেসিং এ কাজ করে তারপরে আমার ওই কিছু পেপার এদিকে, সেটা ছিল আমার ফার্স্ট কম্পিউটার টাচ করা। আর এখন মোবাইল ফোনে এত বেশি ইনফরমেশন, ইন্টারনেট সহ মানুষের জগৎ এখন অনেক ওপেন আর কি। আর স্কুল কলেজে যেটা পড়ায় এটা তো একটা পার্ট, একটা মানে লাইফে টেকনিক্যাল স্কিলের জন্য সামান্য একটা পার্ট। এটা আসলে প্রফেশনাল লাইফে খুব বেশি কাজে যে লাগে তা ঠিক না। আসলে যেটা লাগে যে নিজে আমি কতটুকু জানলাম, নিজের কনফিডেন্ট কতটুকু, নিজে একটা জিনিস যখন পড়তেছি সেই পড়াটা রিলেটেড সব ইনফরমেশন আমি কত বেশি জানলাম, সেটার আশেপাশের ইনফরমেশন নিয়ে
আমি একটা প্রবলেম সলভ মানে কত ইফেক্টিভলি করতে পারলাম সেটার উপর ডিপেন্ড করে। এই জন্য একটা কিছু ডিসাইড করে সেটা যদি না হয় ওইখানে থেমে থাকার কিছু নেই। মানুষের হলো মানে মেইন লার্নিং যদি আমি বলি, মানুষ কোত্থেকে বেশি লার্ন করে, আমার নিজের ক্ষেত্রে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, মেইন লার্নিং হলো যখন কোনো কিছুতে ফেইল হয় মানুষ, অথবা যখন যেটা ভাবছে এরকম হবে না হয়ে রেজাল্টটা যখন অন্যরকম হয়, তখন যদি আমরা ওইটাকে পোস্টমর্টম করি, দেখার চেষ্টা করি লেসন লার্ন হিসেবে যে আসলে কি হলো, তখন বোঝা যায় যে একই টাইপের সিচুয়েশন যখন নেক্সট টাইম আসে তখন নিজের মানুষের এক্সপিরিয়েন্স যেটা সেটা নিজেকে ইনটুইশন বলে দেয় যে এই লাইনে আগে এরকম করার সময় এরকম একটা পজিশনে ভুল ছিল, সেটাকে কারেকশনের একটা ব্যাপার থাকে আর কি। এই জন্য এই ফেইলার থেকে যে লার্নিংটা সেটা বেস্ট লার্নিং, এবং ওই জন্যই মানুষ এক্সপিরিয়েন্সকে এত গুরুত্ব দেয়, কারণ এক্সপিরিয়েন্স করে আসার পরে যে লার্নিংটা হয় ওইটা বই পড়ে অথবা এই স্কুলে পড়ে কলেজে পড়ে ওই লার্নিংটা কখনোই সম্ভব না, ওটা নিজের এক্সপিরিয়েন্স থেকেই হওয়া সম্ভব আর কি। এই জন্য একবার ফেইলার হলে সেটাতে করার কিছু নাই, সেকেন্ড টাইম করতে গেলে ওই আগের ফেইলারের যে কারণগুলো ছিল সেগুলো যদি আইডেন্টিফাই করা যায়, সেকেন্ড টাইম সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সেকেন্ড টাইম ফেল হইতে পারে, থার্ড টাইম সাকসেসফুল হওয়ার পসিবিলিটি আরো বাড়বে। এই জন্যই কারণ আমি যদি ফেইলার থেকে লার্ন গুলো করতে পারি, লার্নিং আর মেইনলি মানুষের লার্নিং নিয়ে যদি একটু কথা বলি, সবচেয়ে বড় লার্নিং এক্সপিরিয়েন্স। সেকেন্ড লার্নিং যেটা হয় সেটা অন্যের এক্সপিরিয়েন্স, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে অবজার্ভ করেও তারা কি করতেছে, তারা একটা ফেইলার কেসে কিভাবে এটা হ্যান্ডেল করছে, একটা সাকসেসফুল কেসে কোন স্টেজে কোন ভাবে তারা সাকসেসফুল হয়েছে, এগুলার যে লার্নিং, এটাও সেকেন্ড সবচেয়ে বড় লার্নিং। থার্ড লার্নিং বই পড়ে লার্নিং। এই জন্য এক্সপিরিয়েন্স, অন্যের দেখা, অন্যের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, এবং 3 নাম্বার লার্নিং বই পড়ে লার্নিং, যেটা হয়তো 30-40% আমরা অ্যাবজর্ব করতে পারি যদি আমরা আসলেই খুব ভালো করে বই পড়ি আর কি। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই, একবার ফেল হলে নেক্সট টাইম ফেল হলে নেক্সট টাইম কোনো না কোনো সময় সাকসেসফুল হবে। ধন্যবাদ স্যার, আপনার কথা থেকে আমরা জানতে পারলাম প্রত্যাশিত সাফল্য যদি অর্জিত না হয়, যাকে আমরা বলি যে আমি ফেইল করেছি, এরকম জায়গা থেকে আসলে আমাদের লেসন নিতে হবে। একটি কথা আছে, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই কথাটি তরুণ সমাজের মনে রাখতে হবে। আমরা আশা করছি তরুণ সমাজ আজ যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছে লাইভের মাধ্যমে, তারা এখান থেকে অবশ্যই শিক্ষা নিবে নিজের জীবনের জন্য। আমি পুনরায় সঞ্চালককে মাইক ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাউদা জামান রিশাকে। তো স্যার, আমার প্রশ্নটি হচ্ছে আপনাকে যে আপনার জীবনে কোনো মেন্টর আছে কিনা, যে আপনি কোনো সমস্যায় পড়লে যার পরামর্শ আপনি গ্রহণ করেন, এরকম কেউ কি আছে আপনার জীবনে? আমার লাইফে ওরকম স্পেসিফিক্যালি কেউ নেই কোনো মেন্টর, কিন্তু আমি যখন যেখানেই যে কোম্পানিতে জব করি, সাধারণত যেটা হয় যে আমার ফার্স্ট কোম্পানিতে আমার মেন্টর হিসেবে আমার ম্যানেজার যে ছিলেন, আমার রিপোর্টিং ম্যানেজার, এক জাপানিজ ভদ্রলোক ছিলেন। সে খুবই নলেজেবল একজন পার্সন ছিলেন, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখনো মাঝে মধ্যে আমার তার সঙ্গে যোগাযোগ হয়, কোনো ব্যাপার হলে তার সঙ্গে মাঝে মধ্যে হঠাৎ কথা হয়। তারপরে আমার নেক্সট কোম্পানি, আমি যখন মোটরোলাতে ছিলাম তখন এখানে আমাদের ডিপার্টমেন্টের হেড এক ভদ্রলোক ছিলেন, তমুজান ইহসান নামে। ওই ভদ্রলোক পার্সোনালি আমি তাকে খুবই ভালো পছন্দ করতাম, মানুষ হিসেবে সে খুবই ভালো ছিল। তার পরামর্শ মাঝে মধ্যে আমি নিয়েছি কোয়ালকমে ঢোকার আগ পর্যন্ত। তারপরে কোয়ালকমে ঢোকার পরে যেটা হয়েছে যে এক একটা কোম্পানি কালচার ডিফারেন্ট থাকে, এক একটা কোম্পানি ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং স্টাইল, তারপরে কোম্পানির কালচার, এগুলো ডিফারেন্ট হওয়াতে ওই স্পেসিফিক কোনো সাজেশন কারোর কাছ থেকে নিতে গেলে একই এনভায়রনমেন্টে কেউ আছে এরকম কারোর সাজেশন বেশি ইফেক্টিভ আর কি। এই জন্য কোয়ালকমে যেটা হয় যে আমার যে এখন যে কোয়ালকমের গ্লোবাল সেলস মার্কেটিং এর প্রেসিডেন্ট যে ভদ্রলোক, উনি একসময় আমার ডাইরেক্ট সরাসরি ম্যানেজার ছিলেন। আমরা যখন জাপানে ছিলাম তখন উনি এসবিপি সিনিয়র ভিপি ছিলেন, আমি তাকে রিপোর্ট করতাম। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি ম্যানেজমেন্টের ব্যাপারে। তারপরে আমি এখন জাপান থেকে তাইওয়ানে মুভ করেছি, কোয়ালকম তাইওয়ানে আছে আর কি। জাপানের যে প্রেসিডেন্ট অথবা জাপানে আমার যে কলিগ ছিলেন
এক একটা সিচুয়েশনে আমি ওদের সাথে আলাপ করি। মানে যে কোনো সমস্যার সময়, সমস্যা না, যে কোনো প্রবলেম থাকলে প্রবলেম সলভ করার জন্য যত পারা যায় আশেপাশের অথবা কাছাকাছি লোকজনের অপিনিয়ন নেওয়া বেটার। তাইলে যেটা হয় 360 একটা ভিউ তৈরি হয় এবং প্রবলেম খুব ইফেক্টিভলি সলভ করার কিছু ওয়ে নিজের মধ্যে তৈরি হয়। শুধু নিজে নিজে চিন্তা করার চেয়ে একটা ব্যাপারটা নিয়ে অন্যদের সাথে আলাপ করলে হঠাৎ এমন একটা কথা বললো যেটা নিজের মধ্যে ক্লিক করে, ওকে আই ক্যান ট্রাই ইট, যেটা অনেক হেল্প করে। সেই হিসেবে যদি মেন্টরশিপের কথা বলি, ওরকম স্পেসিফিক্যালি কেউ নেই, কিন্তু আমি আশেপাশে যারা আমার চেয়ে বেটার মনে করি অথবা একই একটা স্পেসিফিক বিষয়ে যদি আমি মনে করি তার কাছ থেকে ভালো সাজেশন পাওয়া যেতে পারে, দেন আমি ব্যাপারটা নিয়ে আলাপ করি। এবং কোনো সরাসরি সাজেশন না থাকলেও কিছু কিছু কথার হিন্ট থাকে যেগুলো থেকে আমি অনেক সময় অনেক অনেক প্রবলেমের সলিউশন পেয়ে যাই আর কি। ধন্যবাদ স্যার। তো স্যার আপনার হচ্ছে যে কোয়ালকমে মানে একটি লিডিং বিশ্বের একটি লিডিং কোম্পানিতে আপনি জব করছেন, সেক্ষেত্রে এই কোম্পানিতে জব করার যাত্রাটা আপনার কিভাবে শুরু হয়েছিল সে ব্যাপারে যদি আপনার আমাদের সাথে শেয়ার করতেন। স্যার আনমিউট করেন, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে। ওকে, আমি কোয়ালকমে জয়েন করি 2013 সালে, 7 বছর একটু বেশি আর কি। কোয়ালকমের আগে যে কোম্পানিটাতে আমি ছিলাম ওটা ছিল প্যাকেট ভিডিও নামে একটা কোম্পানি। প্যাকেট ভিডিওতে আমি তখন সরি, কোশ্চেনটা কি ছিল? কোয়ালকমে আপনার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? যাত্রা কিভাবে শুরু হলো? রাইট, ওই আগের কোম্পানিতে তখন আমি ওই ওদের ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের হেড ছিলাম। ওটা একটু কম্পারেটিভলি ছোট কোম্পানি ছিল। আর ওদের যে ইন্ডিয়াতে যে অপারেশনটা ছিল, হায়দ্রাবাদে একটা অপারেশন ছিল, হায়দ্রাবাদ না সরি, নর্থ ইন্ডিয়াতে, দিল্লির উপরে পাঞ্জাবে একটা ওদের অপারেশন ছিল। ওই অপারেশনের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম আর কি। তা ওইখানে ওই কোম্পানিটা একটু ছোট হওয়াতে জাপানের একটা কোম্পানি এনটিটি ডোকোমো কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নেয়। অ্যাকোয়ার করে নেওয়ার পরে যেটা হয়, ম্যানেজমেন্টে কিছু চেঞ্জ হইতে থাকে আর কি। তা সেই সময় একই সময় একটা হেড হান্টার আমাকে নক করে যে এরকম কোয়ালকমের একটা পজিশন আছে, তুমি ইন্টারেস্টেড কিনা। তা আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড দুজনের সাথে কথা বলে বললাম ওকে। কোয়ালকম তো আগে থেকে কোয়ালকম মেইনলি মোবাইল ফোনের চিপ বানায় আর ওদের নিজস্ব মোবাইল টেকনোলজিতে প্রচুর প্যাটেন্ট আছে, দুইটা মেইন বিজনেস আর কি। তো আমি আগে থেকে কোয়ালকম সম্পর্কে অনেক ভালো জানি, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, যে সিডিএমএ নামে একটা কোডিং টেকনোলজি আছে, এটার ইনভেন্টর কোয়ালকম। এবং এখন আধুনিক সমস্ত ওয়্যারলেস কমিউনিকেশন সিডিএমএ ওএফডিএম এর উপরে বেস করে তৈরি। এই জন্য কোয়ালকম মোটামুটি আধুনিক ওয়্যারলেস কমিউনিকেশনের জনক বলা যেতে পারে আর কি। আমি কোয়ালকমের সঙ্গে আগে থেকে অনেক ভালো জানতাম। তখন বললো ওকে ঠিক আছে, ইন্টারভিউ দিলাম। প্রথমে ওদের তখন ওদের গ্লোবালের এইচআর এর যে স্টাফিং এর হেড ছিল চায়নাতে এক ভদ্রলোক, উনি 1 ঘন্টা আমার সাথে প্রথমে একদিন কথা বললেন। কথা বলার পরে দেখি যে সেকেন্ড টাইম ইন্টারভিউ এর জন্য ডাকছে আর কি। তা কোয়ালকমের ইন্টারভিউ দেওয়ার প্রসেসটা খুব লং ছিল। এটা আমাকে 13টা ইন্টারভিউ দিতে হয়েছে 6 মাস ধরে, 6 মান্থে 13টা ইন্টারভিউ দিয়ে তারপরে কোয়ালকমে জয়েন করেছি। আমি যখন কোয়ালকমে জয়েন করি তখন কোয়ালকমের জাপানের টোটাল ইঞ্জিনিয়ারিং হেড হিসেবে ওখানে সিনিয়র ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং, কোয়ালকমের সব ইঞ্জিনিয়ারিং টিম, জাপানের ইঞ্জিনিয়ারিং টিম তখন আমাকে রিপোর্টিং করতো। সেই সময় যেটা ফেস করি সেটা হলো আমি তখনও 30s, মিডল অফ 30s আমার এজ। আর তখন আমি যাদেরকে লিড করতাম, তখন যেসব ডিরেক্টর আমাকে তখন রিপোর্ট করতো, যে 6 জন, এরা সবাই 50+, কেউ 60-র কাছাকাছি, কেউ 58, 59। তা এদেরকে ম্যানেজ করা প্রথম দিকে খুবই টাফ ছিল। সবাই প্রথমে ভাবছে যে, আমি যখন জয়েন করি তখন আমি একটা কোয়ালকমের চেয়ে অনেক ছোট একটা কোম্পানি থেকে কোয়ালকমে জয়েন করছি। ফার্স্ট অফ অল প্যাকেট ভিডিও নামে একটা কোম্পানি, যেটার কোয়ালকমের 100 ভাগের 1 ভাগ টাইপের কোম্পানি। আর তারপর ওইখানে যে ওদের পুরা টোটাল ইঞ্জিনিয়ারিং এর হেড হিসেবে যখন জয়েন করি, তখন আলটিমেটলি ওদের সবারই একটু ভাব যে আমি কেন এখানে, প্লাস ওদের সবার চেয়ে অনেক ছোট আর কি। ওই সময় একটু প্রথমে কয়েক মাস বেশ অর্গানাইজেশনটাকে নিজের মতো করে সাজাতে একটু সময় লাগছে। আর
তারপরে মানে এটা একটা প্রবলেম ছিল, প্রবলেম সলভের জন্য আমাকে ওরা হায়ার করছে। আমি প্রবলেমটা সলভ করার পরে অর্গানাইজেশনের মধ্যে ভিতরে ব্যাপারগুলো আরো অনেক স্মুথ হয়েছে। এই জন্য কোয়ালকমের এই ওই ফার্স্ট 6 মান্থের পারফরমেন্স অর যে ডিফিকাল্ট মিশনটা ছিল ওটা সাকসেসফুলি কমপ্লিট করার পরেই আসলে কোয়ালকম আমাকে রিকগনাইজ করতে শুরু করে আর কি। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনি তাহলে তো ওই যখন শুরুটা করেছিলেন তখন তো খুব স্ট্রাগল করতে হয়েছে আপনাকে, তো তখন আপনার কনফিডেন্স লেভেলটা কেমন ছিল? কনফিডেন্ট ব্যাপারটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। আসলে কনফিডেন্ট মানুষ শুধু কনফিডেন্ট হইতে পারে না। আমি বললাম আমার স্কুলের একটা গল্প বললাম, আমার টিচার একবার আমাকে বলছিল যে কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্স ভালো না আর কি। এই জন্য প্রথম থেকে আমার আসলে কনফিডেন্ট মনে ছিল আর কি সবকিছুতেই। কিন্তু মানুষের কনফিডেন্ট ডিপেন্ড করে যখন একটা জিনিস মানুষ জানে বেশি। একটা জিনিস আপনি যখন জানবেন এবং সেটা যত ডিপলি জানবেন আপনি তত বেশি কম্পিটেন্ট হবেন, আর তার মানে আপনি তত বেশি কনফিডেন্ট হবেন। কিন্তু বেশি কনফিডেন্ট যেটা হলে হয় মানুষ সেটাকে সিরিয়াসলি নেয় না, যার জন্য ফেলিওর হওয়ার পসিবিলিটি বেশি থাকে। কিন্তু কনফিডেন্ট পুরোপুরি না থেকে কিছুটা আনসার্টেনিটি যদি থাকে সেখানে অ্যাটেনশনটা বেশি থাকে, সাকসেসফুল হওয়ার সাকসেস রেট বেশি হয় আর কি। এই জন্য আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম না, কারণ কোয়ালকম অনেক বড় কোম্পানি। এখানে যাওয়ার পরে ফুল ইঞ্জিনিয়ারিং টিমটাকে ম্যানেজ করা, তখন আমার আগের যে টিমটা ছিল আগের কোম্পানি সেই টিমের চেয়ে অ্যাটলিস্ট 5 টাইমস বিগার টিম। 150 জন ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের হেড হিসেবে জয়েন করি। তার মধ্যে প্রথম যে বিগ 6 ডিরেক্টর ছিল এরা সবাই 50-এর উপরে। এরা 10 বছর 12 বছর ধরে কোয়ালকমে আছে, কোয়ালকমের কালচার আমার চেয়ে অনেক ভালো জানি। কিন্তু ওইখানে আমি কিছু কোয়ালকমের কালচার না জানার জন্য আমার অনেক সুবিধা হচ্ছিল প্রথমে। এই জন্য কারণ কোয়ালকমের কালচার জানলে যেটা হয় যে এটা তো এইভাবে করে না, এইভাবে করে, এইভাবে করতে হবে। আমার যেহেতু ওই ইয়াটা ছিল না যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে না, আমি যাওয়ার পরে খুব ফ্রেশ আইডিয়া একটা প্রবলেম দেখতে পারলাম। এই প্রবলেমটা সলভ করার জন্য তখন আমি কোয়ালকমের ব্যাকগ্রাউন্ড না, আমার নিজের ব্যাকগ্রাউন্ড থেকে প্রবলেম সলভিং এর ওয়েটা যখন তৈরি করলাম, কোয়ালকমের ম্যানেজমেন্ট দিক থেকেও সবাই বলছে ইউ আর গোয়িং সো ফাস্ট, প্লিজ স্লো ডাউন। কিন্তু আমি যদি এখন ওই সময় ফাস্ট না করতাম তাহলে অর্গানাইজেশন সেট করতে আমার জন্য সমস্যা হতে পারে। সেই হিসেবে আমি প্রথমে খুব একটা কনফিডেন্ট ছিলাম না, কিন্তু যখন করতে করতে 3 মাস 4 মাস 6 মাসের মধ্যেই ফিল করলাম ওকে আই ক্যান ম্যানেজ ইট, আই নো হাউ টু ডু ইট। ব্যাপারটা ছিল ওরকম আর কি। ওইখানকার পরিবেশটা আপনার জন্য কেমন ছিল? অনুকূল ছিল না প্রতিকূল ছিল? যে শুরু যখন এটা অনুকূল কখনোই ছিল না। বললাম না আমি একটা ছোট কোম্পানি, কোয়ালকমের থেকে প্রায় 100 ভাগের 1 ভাগ টাইপের ছোট কোম্পানি থেকে আসছি ফার্স্ট অফ অল। প্লাস ওইখানে যারা আছে আপনার সাথে কি ধরনের আচরণ করেছিল শুরুর দিকে? জাপানে একটা কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে, মানে গ্লোবাল কর্পোরেট ওয়ার্ল্ডে কেউ কখনো সামনাসামনি কোনো খারাপ আচরণ করে না। যেহেতু অফিসিয়ালি দে আর সাপোজ টু রিপোর্ট টু মি, আমাকে রিপোর্ট করতেছে, সেই ক্ষেত্রে মানে অফিসিয়ালি কোন রকম ইয়া করার কথা না। কিন্তু একটা জিজ্ঞেস করলে, এটা করতে বললে যেটা হয় সেটা হয়তো আমার মতো করে করতেছে না, ওদের মতো করে করতেছে, ব্যাপারগুলো ওরকম ছিল। কিন্তু যখনই সবাই দেখতে পারছে যে আমি যেটা করছি সেটা আসলে আমার পার্সোনাল ইন্টারেস্টের জন্য না, কোম্পানির সামনে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা রিজলভ করার জন্য করছি, যখন মানুষ ফিল করে যে এটা বৃহত্তর স্বার্থে, তখন পার্সোনাল স্বার্থটা অনেক কমে যায়, ছোট হয়ে যায়। এই জন্য আমাকে প্রথমে আসলে প্রথম 6 জন ডিরেক্টরের 3 জন ডিরেক্টরকে ফায়ার করতে হয়েছিল। এবং জাপানে ফায়ার করা খুব কঠিন কাজ, কারণ ওদের লিগ্যাল ইস্যু থাকে প্রচুর। এই লিগ্যাল ইস্যুর জন্য আমার প্রচুর এইচআর এর সাথে, তারপরে আমাদের এমপ্লয়ি রিলেশনশিপ থাকে, ওদের সাথে টিমের সাথে প্রচুর কাজ করতে হয়েছে। সবাই এই জন্য আমাকে বলছিল স্লো ডাউন, কিন্তু আমি সেটা করি নাই। এই জন্যই করি নাই যে এটা এখন না করলে এই অর্গানাইজেশন আমার জন্য সেট করা কঠিন হবে, যেহেতু এটা আমার অর্গানাইজেশন। সেক্ষেত্রে আমি যেটা খুব সাপোর্ট পেয়েছি আমার টপ ম্যানেজমেন্টের, ওইখানে জাপানের প্রেসিডেন্ট, প্লাস আমি তখন রিপোর্ট করতাম গ্লোবালি ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র ভিপি সুজি আমস্টাম নামে একজনের, উনি আমাকে খুব সাপোর্ট করছিল। ইসলাম, ইয়া দিস ইজ দ্য রাইট থিং, ইউ প্লিজ গো অ্যাহেড। যার জন্য আমি ওটা আসলে করতে পারছি। কিন্তু লোকালি অনেকেই আমাকে খুব একটা তখন সাপোর্ট দেয়নি। তারপরে 6 মাস পরে যখন ক্লিন আপের পরে যখন আউটপুট গুলো, কেপিআই গুলো যখন বের হতে শুরু করলো, তখন সবাই খুব সাপোর্টিভ ছিল আর কি। জি স্যার, তাহলে তো ওইটা আপনি শুরুর দিকে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। সবসময় যে কোনো অর্গানাইজেশনে যখন বড় ধরনের একটা অর্গানাইজেশন রান করতে হয় আর কি, তখন সেখানে মানে যেহেতু
এটা নিজের হোল রেসপন্সিবিলিটি এই অর্গানাইজেশনটাকে সাকসেস করা, সেটার বেস করে নিজের গোলগুলো আগে ক্লিয়ারলি সেট করা খুব ইম্পর্টেন্ট। আর সেই গোলকে স্ট্রিক থেকে এক্সিকিউট করা সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেই, যে কোনো লিডারের ক্ষেত্রেই দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসলে গুণ অর মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ যেটা লিডারকে করতে হয় আর কি। স্যার তাহলে ওনাদেরকে ফায়ার করার ক্ষেত্রে আপনি যে জিনিসটা মানে হচ্ছে যে আপনার ক্ষেত্রে মানে আপনি কেন ওনাদেরকে এটার কজটা কি ছিল আসলে? কোনো ফল ছিল না, কারণ ওরা যে পজিশনে ছিল না, কোনো ফল ছিল না কারণ সবাই এখানে আমাকে দিছে যে এই অর্গানাইজেশনে এখন যেহেতু এক্সপান্ড করতেছে, আমাদের এই টোটাল অর্গানাইজেশনকে এক্সপান্ড করতে হবে, আমাদের কারো ইফেক্টিভ হইতে হবে, আমাদের কারো প্রোডাক্টিভ হইতে হবে আর কি। তখন আমি ওখানে যাই দেখি যে বেশ কিছু কাজ যেগুলো আমরা করি, যে কোম্পানিতে করা হচ্ছে, সেগুলো আসলে কোম্পানির জন্য খুব একটা বেনিফিশিয়াল না। আলটিমেটলি এই জন্য আমি ম্যানেজমেন্টকে প্রপোজাল দিই যে এই অর্গানাইজেশনকে তোমরা যদি মনে করো আমার মতো করে সেট করাইতে, তাহলে আমি চাই যে এরকম হওয়া উচিত। আমরা যদি এই আউটপুট দিতে বলো তাহলে আমাকে এই কাজগুলো করতে হবে। তারপরে ম্যানেজমেন্ট আমাকে সেটাকে সাপোর্ট দেয় যে ওকে গো হেড। এই জন্য ফল্ট না, এটা সবাই তারটা কাজ করছিল, কিন্তু যেভাবে করছিল ওইটা হয়তো আরো 3 বছর আগের কোয়ালকমের জন্য ঠিক ছিল, আমি যখন জয়েন করি তখনকার কোয়ালকমের জন্য না। তো স্যার কোয়ালকম সম্পর্কে এখন আলোচনা হচ্ছে যেহেতু, তো আমরা হচ্ছে একটু কোয়ালকম সম্পর্কে একটু বিস্তারিত যদি আপনার কাছ থেকে জানতাম, কোয়ালকমের কার্যক্রম এবং ওই জায়গায় আপনার রয়েছে সেই ব্যাপারে কিছু যদি আমাদের শোনাতেন। কোয়ালকম সেটাই, কোয়ালকম আসলে একটা টেকনোলজি কোম্পানি। এর যাত্রা শুরু হয় ওয়্যারলেস কমিউনিকেশনের রিসার্চ দিয়ে। এটা সান ডিয়েগোর তে হেড অফিস। প্রথমেই কোয়ালকমের বেস টেকনোলজি যেটা সিডিএমএ নামে যে কোডিং টেকনোলজি আছে একটা, সেটা ওরা প্যাটেন্ট করে। তারপরে প্রথম জেনারেশনের যে মোবাইল গুলা ছিল, প্রথমে আমি যখন অনেক ছোট ছিলাম, যখন 80s এর দিকে প্রথম মোবাইল ফোন আসে, অ্যানালগ ফোন বলতো, ওই ওয়াকি টকি টাইপের এত বড় মোবাইল ফোন নিয়ে করতো আর কি। ওইগুলা ছিল ফার্স্ট জেনারেশন মোবাইল ফোন, অ্যানালগ। তারপরে সেকেন্ড জেনারেশন 2G ফোন, যেটা এখন অনেক কিছু কোথায় কোথায় আছে আর কি। ওইটাও আবার বিভিন্ন টাইপের টেকনোলজির উপর, জিএসএম টেকনোলজি, অন্যরকম টেকনোলজির উপর বেস করে। কোয়ালকম যেটা করে এটার প্যারালাল হিসেবে এটাকে আরো এক্সপান্ড করার জন্য, স্কেল করার জন্য 3G টেকনোলজি যে বেস সিডিএমএ থেকে কোডিং ইয়াটাকে চেঞ্জ করে ফেলে আর কি। তারপরে কোয়ালকম সিডিএমএ টেকনোলজি চালু করে 90s এর মাঝামাঝি সময় আর কি। খুব চ্যালেঞ্জিং ছিল, অনেকে বিশ্বাস করে নাই যে এই সিডিএমএ টেকনোলজি দিয়ে ওয়্যারলেস কমিউনিকেশন সম্ভব। তারপরে কোয়ালকমের যে এরোহিন জেকব, যিনি ফাউন্ডার, উনি ব্যাপারটাকে প্রুভ করলেন স্ট্যান্ডার্ড কোম্পানিতে 3GPP তে, ওইটাকে অ্যাপ্রুভ করে নিলেন। তারপরে যেটা হলো যে 1X CDMA 2000 নামে প্রোটোকলে 3G শুরু করে আর কি কোয়ালকম। সেই সময় কোয়ালকম শুধু মোবাইল ফোন না, বেস স্টেশনও তৈরি করতো আর কি। এই জন্য কোয়ালকমে মিলি দুইটা বিজনেস। এক হলো এই যে টেকনোলজি গুলোকে রিয়েল টেকনোলজি রিসার্চ করে প্যাটেন্ট করে সেটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে প্যাটেন্টেড টেকনোলজি কোম্পানি বলে। পৃথিবীতে বেশ কিছু শুধু প্যাটেন্ট দিয়ে কোম্পানি চলে, এরকম একটা কোম্পানি আছে আর্ম, যারা চিপসেটের ডিজাইন করে। শুধু আর্ম নামে, ARM নামে একটা কোম্পানি আছে, এরা পুরোপুরি চিপসেটের ডিজাইন, এই ডিজাইনটা সেল করে, তার উপর বেস করে যে রয়্যালটি লাইসেন্স ফি পায় সেটা ওদের বিজনেস। কোয়ালকমের বিজনেস, কোয়ালকমের সিডিএমএ টেকনোলজির উপর প্যাটেন্ট করে যে লাইসেন্স, পৃথিবীতে যত মোবাইল ফোন দেখা যায়, যত মোবাইল ফোন যারা ওয়্যারলেস কমিউনিকেশন করে, যেহেতু এদের অনেক বেস টেকনোলজি কোয়ালকমের টেকনোলজির উপর বেস করে, এই জন্য সবাই কোয়ালকমের চিপসেট ইউজ করুক বা না করুক, মোবাইল ফোন বানায় বিক্রি করলে সেটার উপরে কোয়ালকমকে একটা লাইসেন্স ফি দিতে হয়। কারণ হচ্ছে এটা কোয়ালকমের বেস টেকনোলজির উপর বেস করে এই জিনিসগুলো তৈরি আর কি। এই জন্য আমাদের একটা বিজনেস, বড় বিজনেস, সেটা লাইসেন্সিং, যেটা সবাই আমাদেরকে, আমাদের টেকনোলজি যেহেতু ইউজ করে আমাদেরকে লাইসেন্স ফি দিতে হবে, এক। আর দুই, আরেকটা আমাদের চিপসেট বিজনেস। কোয়ালকম আমরা নিজেরাও চিপসেট বানাই, যেমন মোবাইল ফোনের ওভারঅল পৃথিবীর যত হাই এন্ড মোবাইল ফোন আছে আর কি, যে স্যামসাং থেকে শুরু করে অ্যাপল থেকে শুরু করে অনেক হাই এন্ডের যত ফোন আছে, এই ফোনে অলমোস্ট 90% চিপ কোয়ালকমের।
কোয়ালকমের চিপ ইউজ করে এই ফোনগুলো তৈরি করা হয়। এই জন্য কোয়ালকম যেটা করে যে চিপসেট বানাই, আমরা একটা রেফারেন্স ডিজাইন বানাই, তারপরে যারা ফোন বানায় যেমন স্যামসাং, অপো, ভিভো, শাওমি অথবা অ্যাপল অথবা যারা ফোন বানায় তাদেরকে আমরা ডিজাইনটা দিই, ওদেরকে হেল্প করি যে ওদের ফোনটা বানানো। ওরা যখন ফোন বানায় তখন ফোন বানানোর যেসব সমস্যা থাকে, ফোনে যেসব ইস্যুগুলো থাকে ওগুলো আমরা সলভ করে ওদেরকে ওই প্রোডাক্টটা বাজারে ছাড়তে হেল্প করি আর কি। এটা আমাদের চিপসেট বিজনেস, এটা আমাদের মেইন বিজনেস। এখন শুধু ফোন আসলে ফোনের চিপ না, এই মোবাইল ফোনে এখন যে 5G যে শব্দটা আসছে এটাও মেইনলি একটা বড় অংশ কোয়ালকমের প্যাটেন্ট বেস আর কি। এখন যে মোবাইল ফোন 5G গুলো মোবাইল ফোন বাজারে আসছে তার প্রায় অলমোস্ট 90%, I must say 90%, একটা বেশ বড় অংশ কোয়ালকমের চিপ বেস। এখন ইদানিং মিডিয়াটেক নামে আরেকটা কোম্পানি আছে তাইওয়ানে, ওরাও চিপ বানায়, ওদেরও বেশ অনেক ইদানিং অনেক মোবাইল ফোনের মিডিয়াটেকের চিপ ইউজ করা হয়। আর এর বাইরেও আমরা মোবাইল ফোনের বাইরেও যেটা কোয়ালকম করছে, যেহেতু মোবাইল ফোনের আপনি যদি মোবাইল ফোনকে দেখেন এটা এমন মানে কম্পিউটার আপনার হাতের মধ্যে, তাই না? ল্যাপটপ থেকে যদি চিন্তা করেন মোবাইলের অনেক বেশি ইউজার ফ্রেন্ড, টাচ থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে আপনি যে ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো ইভেন স্ট্রিমিং করেন, মোবাইল অনেক বেশি ক্যামেরা পিসির থেকে স্মার্ট আর কি। তো আমরা যেহেতু মোবাইল ফোনে বেস টেকনোলজি গুলো আছে এই জন্য আমাদের নেক্সট ফেজ হিসেবে মোবাইল থেকে গত কয়েক 6-7 বছর ধরে আমাদের বিজনেসটাকে ডাইভার্সিফাই করছি। সেটা হলো যেমন অটোমোটিভ, এখন গাড়ির ভিতরে দেখবেন যে প্রচুর ইলেকট্রনিক্স ইউজ করা হয়, যে গাড়ির যে নেভিগেটর থাকে, গাড়ির যে ইন্ডিকেটর থাকে, তারপরে গাড়িতে আরো অনেক, যেমন গাড়িতে সরাসরি ফোন থাকে, যে টেলিফোন ব্যাপারটা থাকে, এগুলাও এখন কোয়ালকমের অনেক গাড়িতে কোয়ালকমের সলিউশন। শুধু তাই না, নেক্সট জেনারেশন গাড়ি যে অটোনোমাস ড্রাইভিং বলতেছি আমরা, যে গাড়ি নিজে নিজে ড্রাইভ করবে, তার আগের যে স্টেজ আছে অটোনোমাস ড্রাইভিং অনেকগুলো স্টেজ থাকে, লেয়ার 1 থেকে লেয়ার 4 পর্যন্ত। লেয়ার 4 হলো ড্রাইভার ছাড়া একেবারেই ফুললি গাড়ি চলবে যেটা, আর তার আগের স্টেজ লেয়ার 3। লেয়ার 3 তে ড্রাইভার থাকবে বাট হি ডাজ নট, তাকে অত হ্যান্ডেল ধরার দরকার নাই, বিশেষ ক্ষেত্রে শুধু সে গাড়িটাকে করবে, তার বাইরে অন্য সব ডিসিশন গাড়ি নিজেই নিতে পারবে। এখন এটা কিসের উপর বেস করে নিতে পারে? গাড়ির যেসব সেন্সর গুলা থাকে, গাড়ির যে ক্যামেরা গুলা থাকে, গাড়ির যে লিডার থাকে, তারপরে গাড়ির যে ও ক্লাউডের সাথে কানেক্টেড থাকে, ক্লাউডের সাথে কানেক্টেড থাকতে গেলে 5G টেকনোলজি লাগবে। তারপরে তখন এআই, ওভারঅল যে মেশিন লার্নিং অথবা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা, ডেটাগুলোকে অ্যানালাইসিস করে তারপরে গাড়িকে রাইট ডিরেকশন দিবে, গাড়িকে রাইট ভাবে মুভ করাবে, কন্ট্রোল করাবে, এই জিনিসগুলা, এই সব টেকনোলজি এখন কোয়ালকমের আছে। আমরা নেক্সট জেনারেশনের ড্রাইভারলেস কারের বিভিন্ন টেকনোলজি এখন কাজ করতেছি। তারপরে এই যে এখন যে মানুষের, যদি আমরা চিন্তা করি প্রথম জেনারেশনের মোবাইল ফোন থেকে, তখন মোবাইল ফোন 90s এর যে মোবাইল ফোনগুলো ছিল, সেটা নোকিয়ার একটা ফোন ছিল, আমরা ফিচার ফোন না, শুধু ফোন করা যায়, এসএমএস করা যায়, আর তারপরে কিছু করা যেত না। তারপরে যখন টেকনোলজি চেঞ্জ হলো, 2G থেকে 3G হলো, তখন আমরা মোবাইল ফোনে আরো বেশি কিছু করতে পারলাম। তারপরে 2005-6 সালের দিক থেকে যখন আইফোন বের হলো, স্মার্টফোন বের হলো, তখন স্ক্রিন বড় হলো, কারণ যেহেতু ডেটা রেট বেড়ে গেল 3G থেকে 4G তে, স্ক্রিন বড় হলো, ফোন ফ্যাক্টর চেঞ্জ হয়ে গেল, এখন আমরা টাচে কাজ করি সবাই ফোন। এখন 5G তে যেহেতু আরো অনেক বেশি ডেটা, এখন মোবাইল ফোনের ইয়াটা যে এরকমই মোবাইল ফোনই থাকবে নট নেসেসারি, হয়তো ডিভাইস চেঞ্জ হবে। এখন নেক্সট ডিভাইস কি হইতে পারে, অনেকে এটা নিয়ে কাজ করতেছে। যেমন হইতে পারে যে এই যে গ্লাস, যে চশমা পরে, অথবা এই যে ঢাকা একটা যে এক্সআর ভিআর, যে অগমেন্টেড রিয়ালিটি টাইপের গ্লাস, অথবা ঘড়ি যেটার সঙ্গে রিলেটেড থাকা, কানেক্টেড থাকা, অথবা ড্রেস, এগুলার সাথে চিপ থেকে এগুলা মোবাইল ফোনের মতো কানেক্টেড থাকা, এই টাইপের নেক্সট জেনারেশনের ডিভাইস হয়তো মোবাইল ফোন যেটা আমরা বলি, এটা মোবাইল ফোন থাকবে না, অন্য টাইপের কোনো ডিভাইস হবে, আমরা যে টাইপের ডেটাগুলো পাচ্ছি এটাকে ধারণ করার জন্য। এখন কোয়ালকম এই ব্যাপারগুলো নিয়েও কাজ করে আর কি। তারপরে যে আইওটি যে শব্দটা শুনি আমরা, ইন্টারনেট অফ থিংস, মানে যে কোনো কিছু ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাওয়া আর কি। যুক্ত হওয়ার জন্য যেটা দরকার, কানেক্টিভিটি দরকার, একটা সেন্সর দরকার, সেন্সরটার সাথে একটা ওয়্যারলেস কানেক্টিভিটি, কানেক্টেড হওয়া দরকার। তারপরে একটা ক্লাউড থাকবে যেখানে অনেক ডেটা থাকবে, ডেটাগুলো অনেক ডিসিশন নেবে, ক্লাউড বেস
কানেক্টেড থেকে সবকিছুই, এতদিন মোবাইল ফোন ছিল মানুষে মানুষে কানেক্ট করতো, কিন্তু এখন যেটা দেখি যে মেশিন কানেক্টেড আর কি। মেশিন একটা মোবাইল ফোন আরেকটা মোবাইলের সাথে কথা বলতে পারে। রোবোটিক্স ওয়ার্ল্ড অনেক আগায় গেছে। কয়েকদিন আগে মার্চে যে রোবটটা গেল আর কি, ওইখানে একটা ড্রোন ছিল, ওই ড্রোনটা কোয়ালকম টেকনোলজির ড্রোন, ওইটা স্ন্যাপড্রাগন বেসড ড্রোন। ওইখানে যে ড্রোনের সাথে যে ক্যামেরাগুলো ছিল এগুলো কোয়ালকমে। আসলে নাসার সাথে কোয়ালকম লাস্ট 6 মান্থ না আরো একটু বেশি, 1 বছর ধরে এই প্রজেক্টটাতে কাজ করতে হয়েছে এই মার্চে এই টেকনোলজিটাকে পাঠানোর জন্য। মার্চ থেকে এখন যে প্রতিদিন ভিডিও আসে অথবা যে পিকচার গুলো আসে এগুলা আমাদের কোয়ালকমের টেকনোলজি বেস। সেই হিসেবে আমরা আসলে নেক্সট ফিউচার জেনারেশন টেকনোলজি অনেক কিছু নিয়ে কাজ করছি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, অনেকগুলো ইনফরমেশন আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। তো আমাদের মাঝে এখন হচ্ছে কিছু আপনার কাছে কোশ্চেন করতে যাচ্ছে আমাদের সিরাজুল হক স্যার, আপনার কাছে কিছু জানতে চাচ্ছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা শুনছিলাম, মাঝখানে যেটা বললেন যে আপনি মানে কর্পোরেট জীবনে এত বড় সাকসেস, কিন্তু তারপরেও আপনার কাছে একটা অসম্পূর্ণ যেটা বলছেন যে আপনার কোনো কাজ দ্বারা যদি দেশের মানুষের সরাসরি কোনো উপকার হতো তাহলে আপনাকে আরো বেশি ভালো লাগতো। যে কথাটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। একজন মানে শুধু কর্পোরেট মানুষের সাথে কথা বলছেন, আমরা একটা ভালো মানুষের সাথে কথা বলছি। স্যার আমার প্রশ্ন হলো, আমরা ছোট একটা টেকনোলজি প্রতিষ্ঠান, আমরা চেষ্টা করছি ছোট ছোট কিছু টেকনোলজি সাপোর্ট দেওয়ার জন্য, আর এটার মাধ্যমে আমাদের বাংলাদেশে কিছু কর্মসংস্থান হচ্ছে। আমরা মূলত মানে বড় আকারে মোটামুটি আকারে যেটা কাজ করি সেটা ইডুটেক নিয়ে, আর আরেকটা আছে যে ডিজিটাল সার্ভিসেস নিয়ে স্যার। তো এখন স্যার বাংলাদেশে মানে আমরা হয়তো দেখিনি যে বড় প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠানের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি। আমরা বাইরের অনেক বড় বড় প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানগুলো আমরা দেখি, মানে কেস স্টাডি দেখি কেমন কাজ করছে। স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আগামী 10 বছরকে টার্গেট করে যদি কোনো আমরা টেকনোলজি নিয়ে কাজ করি, তাহলে আমাদের কোন সেক্টর নিয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমাদের কোন সেক্টরটা মানে আগের 10 বছরকে টার্গেট নিয়ে যদি আমি কোনো টেকনোলজি চিন্তা করি, সেটা কোন সেক্টর হওয়া উচিত? বাংলাদেশে ইন্টারেস্টিংলি যেটা আমরা যখন কোনো মেইনলি টেকনোলজি কি, এটা প্রবলেম সলভিং। আমরা যারা ইঞ্জিনিয়ার তারা সবসময় মেইনলি যেটা করি সেটা একটা প্রবলেম কিভাবে সলভ করা যায় সেই ব্যাপারে চিন্তা করি, তাই না? স্যার আমরা এখন জি স্যার। ইয়েস জি স্যার। হ্যাঁ, আমরা যখন একটা প্রবলেম সলভ করতে চাই, এখন বাংলাদেশে যদি আমি তাকাই, বাংলাদেশে কিন্তু অনেক প্রবলেম। যেমন বাংলাদেশে ঘর থেকে বের হলে ট্রাফিক জ্যাম। বাংলাদেশে এখনো অনেক কিছু, আমরা ডিজিটাল দেশ বলি, অনেক কিছু এখনো ডিজিটালাইজড হয়নি। আমাদের মেইন ইন্ডাস্ট্রি গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাই না? কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখনো কি পুরোপুরি অটোমেটেড হয়েছে? হয়নি। অনেক দেশে এই ব্যাপারগুলো অটোমেটেড, তাই না? এখন আমাদের দেশে সবচেয়ে ভালো হলো আমরা যদি আমাদের দেশকে ফোকাস করি, দেশের যে প্রবলেম গুলো আছে এগুলো যদি আমরা গ্লোবাল বড় স্কেলে সলভ করতে পারি, যেমন ট্রাফিক জ্যাম সলভ করা, অথবা আমাদের সবার কাছে এখন এডুকেশন ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা এডুকেশন রিলেটেড সলভ করা, অথবা পৃথিবীতে যেটা এখন বড় ধরনের একটা সমস্যা হলো, অনেক জায়গায় এখন রিসোর্স কিছু শর্টেজ আছে, যারা মানে লো লেভেলের কোডিং এর কাজ অথবা ইভেন এমবেডেড ডিভাইসের কাজ যখন একটা দেশ ডেভেলপড হয়ে যায়, যেমন জাপান অথবা ইউএস, তখন যেটা হয় যে ওদের যে লেবার গুলা, ওদের ইঞ্জিনিয়ার গুলা অনেক বেশি কস্টলি হয়ে যায়, যার জন্য ওরা চায় যে কাজটা লো কস্টের জন্য করানো যায় সেটা লো কস্টের জন্য করানো। এখন যে জন্য যেটা হয়েছে যে অনেক কাজ গত 20 বছর ধরে ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়াতে জন্য প্রচুর ইঞ্জিনিয়ার যারা অনেক রকম অফশোর ডেভেলপ করে, ইভেন অনেক রকম প্রোডাক্টের বানানোর হেল্প করে। কিন্তু ইন্ডিয়া আর নো মোর চিপ। ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররাও 1-2 বছরে প্রথমে ফ্রেশ গ্রাজুয়েট হায়ার করলে তারা যথেষ্ট চিপ, কিন্তু 2-3 বছরের মধ্যেই এদের স্যালারি এত জাম্প করে যে ইন্ডিয়া আর এখন চিপের জন্য কেউ যায় না। ইন্ডিয়াতে যায় এখন যে এই ট্যালেন্ট গুলো এত বেশি ইন্ডিয়াতে, যে এই ট্যালেন্ট গুলো ইন্ডিয়াতে না গেলে পাওয়া যায়, এই জন্য ইন্ডিয়াতে যায়। কিন্তু আমরা যারা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পাশেই, আমাদের যেহেতু প্রচুর রিসোর্স আছে, আমাদের রিসোর্স গুলাকে, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলাকে আরেকটু যদি আমরা আধুনিকরণ করতে পারি, মিনস যারা
এই যে নতুন টেকনোলজি রিলেটেড যে পড়াশোনাটা আমরা দিতে পারি, শুধু এখন যেটা আমি দেখি যে বাংলাদেশের রিসোর্সের মধ্যে এই ওয়েব ডিজাইন রিলেটেড রিসোর্স আছে প্রচুর, এরা ভালো করতেছে। আর আইটি রিলেটেড কিছু রিসোর্স আছে যারা মোবাইল ফোনে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বানায়। শুধু এটা না, আমরা যে আরেকটা ডিপ পেয়ে যাই, এমবেডেড যদি চিন্তা করি যে একটা ডিভাইস বানানো, এই ডিভাইসের সাথে যখন একটা সফটওয়্যার যুক্ত থাকে, সফটওয়্যার ডিভাইস গুলোকে কন্ট্রোল করা। বাংলাদেশের জন্য এখন যেমন 3G 4G রাইট, যে রাউটার গুলা থাকে এখন, যে বিভিন্ন বাসায় যে আমরা মোবাইল কানেক্টেড হওয়ার জন্য রাউটার আছে, তাই না? এটা বাইরে থেকে নিতে হচ্ছে। এই জিনিসগুলো ইজিলি বাংলাদেশে তৈরি করা সম্ভব আসলে। আমরা যদি নিজের মার্কেটকে একটু ফোকাস করি, নিজেদের যে সমস্যাগুলো আছে এগুলো যদি দিকে তাকাই, তাইলেই কিন্তু প্রচুর প্রবলেম সলভিং এর অনেক রকম ইঞ্জিনিয়ারিং জব ওখানে আছে। আর এটা যদি বাদও দিই, বাইরের কথা যদি চিন্তা করি, তাহলে বাইরের যে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ অথবা কোডিং রিলেটেড কাজ অথবা বিভিন্ন কোম্পানির যে একটা পার্ট অফশোর করার কাজ অনেকগুলো কোম্পানি করতেছে। আমি অনেকগুলো কোম্পানিকে জানি, ওদের অনেককে হেল্প করেছি আমি জাপানে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। একটা কোম্পানি আছে BJIT নামে একটা কোম্পানি আছে, তারপরে আরেকটা বেশ কিছু বাংলাদেশের কোম্পানি ওরা জাপানে অনেকদিন ধরে কাজ করার ট্রাই করছে। অনেক ক্ষেত্রে হয় যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকার জন্য বিভিন্ন জায়গা কোম্পানির সাথে যুক্ত হওয়া পসিবল হয় না। অনেক সময় যেটা হয় যে আমাদের রিসোর্স যেটা আমরা বলি আলটিমেটলি যেটা যে এই রিসোর্সের কোয়ালিটি হিসেবে যেটা হয় যে একই ফিল্ডে অনেক রিসোর্স আমাদের নাই, কিছু রিসোর্স আছে, যার জন্য আমাদের ওভারঅল আমাদের আসলে একটা ম্যাথস এডুকেশন দরকার। এই এডুকেশনটা স্কুল কলেজের এডুকেশন না, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেস অন জব ট্রেনিং টাইপের, অথবা এই টাইপের ছোট ছোট কোম্পানি যাদেরকে দিয়ে চ্যালেঞ্জ দেওয়া, যে ইঞ্জিনিয়ার গুলো ছোট ছোট জিনিসগুলো বানানো, কাজ করা, কাজ শেখা, তারপর এটাকে আরো বেশি বড় ধরনের কোনো প্রোডাক্টে নিয়ে যাওয়া। এটা মানে অনেক কিছু করার আছে এখন। আর যেহেতু ইনফরমেশন অনেক ওপেন, ইন্টারনেট ঘাটলেই দেখা যায় আর কি। তাই বাংলাদেশে অনেক সুযোগ আছে, যেহেতু আমাদের প্রচুর ইঞ্জিনিয়ার আছে, প্রচুর লোক আছে। আর ইঞ্জিনিয়ারিং হইতে হবে তা না, আসলে যে কোনো প্রবলেম সলভই ইঞ্জিনিয়ারিং জব। এখন প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে ইঞ্জিনিয়ারিং কলেজে যাইতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে হবে, এটা নেসেসারি না আসলে। আপনি এখন ইন্টারনেট দেখেও অনেক ইঞ্জিনিয়ারিং জব নিজেই করতে পারেন। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকেই এই যে ধুলাই খালে অনেক জিনিস তৈরি হয় যেগুলো ইঞ্জিনিয়ারিং জিনিস, এগুলোকে যদি আরেকটু বড় শেপে নেওয়া যায় তাহলে হয়তো অনেক কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে তৈরি করা সম্ভব। আমি আপনার কোশ্চেনের ঠিক অ্যান্সার দিতে পারলাম কিনা জানি না, তবে অনেক সুযোগ, আমরা নিজেদের দিকে তাকালেও অনেক সুযোগ দেখতে পাবো, তার বাইরেও অনেক সুযোগ আছে। হ্যালো, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক ইনফরমেশন আপনি দিলেন এবং কিছু দিক নির্দেশনা অবশ্যই এখানে দিয়েছেন। আমাদের বাংলাদেশের করতে চাই, উদ্যোক্তা হতে চাই, তাদের জন্য একটা অবশ্যই এখান থেকে ভালো পরামর্শ হয়েছে। তো স্যার আমরা হচ্ছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার এই যে লিডারশিপ বেস, আসলে একজন মানুষ কি লিডার হইতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন আপনি? লিডার হইতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন? কঠিন কোশ্চেন। আমি যে লিডার আসলে কি? লিডার হলো এমন একজন ব্যক্তি যে অন্যদেরকে লিড করতে পারে, যদি আমি খুব সাধারণভাবে বলি আর কি। এখন অন্যদেরকে লিড করার জন্য মানুষ কেন আপনার কথা শুনবে? আপনি যদি একটা অফিসে থাকেন, একটা কোম্পানিতে থাকেন, আপনি যখন রিপোর্টিং বস হন তখন ওরা রিপোর্টিং বস হিসেবে আপনার কথা শুনতে বাধ্য। এটা এক ধরনের লিডারশিপ, এটা অর্গানাইজেশনাল লিডার। কিন্তু আপনি যদি ওদেরকে ঠিকমতো গাইড করতে না পারেন, তাহলে যেটা হবে যে আপনার কথা ওরা শুনবে না, অথবা শুনবে যেটার আউটপুট আসবে খুব লো কোয়ালিটির। এই জন্য আপনার প্রকৃত লিডার হইতে গেলে লিড করা শিখতে হবে। এখন লিড করতে গেলে মানুষের কি কি নিয়ে কাজ করলে লিড করা যায়। এখন সবচেয়ে ইজি উপায়ে লিড করার ওয়ে হলো মানুষ যখন কখন ফিল করে যে ব্যক্তি আমার উপরে আছে আমি তার দ্বারা উপকৃত হচ্ছি, সে আমাকে, তার থেকে আমি কিছু লার্নিং করতে পারতেছি, অথবা সে আমাকে এমন কোনো গাইডেন্স দিচ্ছে যেটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য বেটার হচ্ছে, অথবা তার সাথে কাজ করে আমি এমন ভাবে ফুলফিলমেন্ট ফিল করতেছি যেটা আমি অনেক হ্যাপি ফিল করতেছি। কারোর সাথে থেকে যদি মানুষ ওইভাবে ফিল করে তাহলে আলটিমেটলি তাকে লিডার হিসেবে মানে। এখন লিডিং করার জন্য মানুষের অনেক গুণ, সবচেয়ে বড় গুণ যেটা যে নিঃস্বার্থ হইতে হবে। আসলে নিজের কথা না ভেবে
অন্যের কথা ভাবতে হবে যত পারা যায় আর কি। আমি যদি সবসময় আমার কথা ভাবি তাহলে কেউ আমাকে ফলো করবে না, বরং আমি যদি অন্যদের কথা ভাবি তাহলে সবাই আমাকে ফলো করবে। আমাদের দেশেও যেসব লিডার, ওয়ার্ল্ড ক্লাস লিডার ছিলেন আমাদের, যেমন বঙ্গবন্ধু মুজিবুর রহমান অথবা গান্ধী, ইন্ডিয়ার গান্ধী, এরা যেসব মুভমেন্ট করছেন, এরা কিন্তু কখনো নিজের কথা ভাবেন না, এরা অন্যের কথা, অনেক বড় একটা প্রবলেম সলভ করার জন্য সবাইকে একটা মিশন দিচ্ছেন এবং সেখানে সে নিজের সবকিছু বাদ দিয়ে অন্যদের জন্য মুভ করেছে। এইটা আসলে প্রকৃত লিডারশিপ। এটা সব জায়গায়, এটা কোম্পানিতে গেলেও তাই। একটা যখন পজিশনাল লিডার থাকে, ওই পজিশনাল লিডার যখন ওর আন্ডারে যারা আছে ওদের জন্য কাজ করে, তখনই সে একজন সাকসেসফুল লিডার হবে। তার নিচে যারা আছে তারা তাকে সাকসেসফুল লিডার হিসেবে ফলো করবে। যদি আমি খুব অল্প করে বলি আর কি লিডারশিপটা। ধন্যবাদ স্যার। তো স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কর্পোরেট লেভেলে তো অনেক ধরনের হচ্ছে দেখা যাচ্ছে ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মধ্যে আপনি আপনার টাইমটা কিভাবে ম্যানেজ করছেন সেই বিষয়ে যদি আমাদের কিছু টিপস দিতেন যে টাইমটা কিভাবে। আমি আসলে খুবই পাংচুয়াল ইন অর্থে যে আমি সবসময় খুব রুটিন মাফিক চলি। আমার কাছে কোলে যারা থাকে তারা আমাকে অনেক ক্ষেত্রে অবল বলে আর কি, যদিও আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি যে না, আমি খুবই হিউম্যান, কিন্তু আমার সাথে যারা থাকে তারা অনেকেই আমাকে রবট টাইপের ভাবে, কারণ আমার প্রত্যেকটা জিনিস ফিক্স হিসেবে এভাবে আমি যে প্রত্যেক সকালে 6:30 আমি ঘুম থেকে উঠি আর কি। সেটা শনিবারেও যা করি, ছুটির দিনেও যা, অফিস থাকলেও যা, যে কোনো দিন। একটা বছরের প্রতিটা দিন আমি 6:30 ঘুম থেকে উঠি। সেটা আমার ছুটির দিনেও তাই করি। এবং এটা করার পিছনে কারণ যেটা, যে আমার বডি ক্লক গুলো ওরূপে তৈরি হয়ে গেছে। আসলে সকালবেলা 6:30টার সময় ঘুম ভেঙে যায়। সেক্ষেত্রে আমি ঘুমাই অনেক আর্লি। আসলে আমি 10টার পরপরই বিছানায় চলে যাই। 10টার মধ্যেই, 10টার কাছাকাছি সময় ঘুমায় যাই আর কি। এই সময়টা, এই 10টা থেকে 6:30, মানে 7-8 ঘন্টা, এটা আমার ঘুমের সময় আর কি। আর এর বাইরে যে টাইমটা থাকে, সকালে ঘুম থেকে ওঠার পরে ছোট একটু স্ট্রেচিং করি, অল্প একটু যোগা যদি করা যায় করি। তারপরে ছুটির দিনে যেটা হয়, আমার ফ্যামিলি, আমার একটা মেয়ে আছে আর ওয়াইফ, ওরা ঘুমায় ততক্ষণে। তার মাঝখানে আমি ওই সময়টা আমার নিজের পছন্দের, ঘুম থেকে ওঠার পরে আমার বই পড়া অথবা নিউজ দেখা অথবা নিউজ পেপার পড়া, যে কাজগুলো ছুটির দিনের কথা বলতেছি এগুলো করি। তারপরে ওরা উঠলে একসাথে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পরে যেটা হয় যে আবার আমি ছুটির দিনগুলোতে আসলে আমি আমার মতো করে সময়গুলো কাটাই। কিছুটা সময় তখন আমার মেয়ের সাথে আমি ওকে একটু পড়াশোনা দেখানোর চেষ্টা করি। তারপরে দুপুরবেলা লাঞ্চের টাইম, লাঞ্চ শেষ করে আমি টিভি দেখি। তখন লাঞ্চের পরে যেটা হয় ছুটির দিনে, যদি আমরা বাইরে না যাই, যদি বাইরে কোনো ইয়া না থাকে, যেটা টিভি দেখি। টিভিতে মেইনলি আমি কিছু মুভি দেখি দুপুরবেলার দিকে। ওই টাইমটাও জাস্ট 4টা 4:30 পর্যন্ত, 2টা থেকে 4টা 4:30 একটা মুভি দেখি। হইতে পারে এটা, মুভি দেখার সময় আমি যে ধরনের মুভি চুজ করি সেটা আসলে খুবই মানে নরমাল মুভি। এমন মুভি যাতে আমাকে চিন্তা করতে না হয়। খুবই মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের মুভি, মানে হিরো থাকবে, ভিলেন থাকবে, মারামারি করবে, একটা প্রবলেম থাকবে, প্রবলেমটা সলভ হয়ে গেল, মানে খুব সিম্পল টাইপের মুভি। যেমন সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি অথবা হিন্দি অ্যাকশন মুভি অথবা ইংলিশ অ্যাকশন মুভি, মেইনলি অ্যাকশন। 1-2 ঘন্টা মুভি দেখে, যেটা আমি মুভিটা এই সময় দেখি যে জাস্ট রিল্যাক্স হওয়ার জন্য। মুভি শেষ করে 4:30-5টার দিকে আমি একটু জিমে যাই ছুটির দিনে। তারপরে ব্যাক করে ডিনার করি, নিউজ দেখি, মেয়েকে একটু পড়াইতে হলে পড়াই, 9:30-10টার দিকে বেডে চলে যাই। এটা হলো আমার ছুটির দিনের রুটিন। আর নর্মাল দিনের রুটিন যেটা, আমি 6:30 ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে জাস্ট 7টায় ব্রেকফাস্ট করি। 7:30টার একটু আগে আমি অফিস থেকে বাসা থেকে বের হয়ে যাই অফিসে যাওয়ার জন্য। গাড়িতে যাওয়ার সময় একটা অডিও বুক, এখানে প্রায় 40 মিনিটসের মতো ড্রাইভ। গাড়িতে যাওয়ার সময় যে কোনো একটা অডিও বুক শুনতে শুনতে যাই। অফিসে যাওয়ার পরে মিটিং শুরু হয়, এক কন্টিনিউয়াস মিটিং থাকে, মিটিং এর মাঝখানে কাজ থাকে। অফিস থেকে ঠিক 6:30টায় আমি বের হই। আমার কাজ থাকলেও বের হই, না থাকলেও বের হই। 7:30টার পরে আমি কখনোই অফিসে থাকি না। 6:30 থেকে 7টার মধ্যে আমি অফিস থেকে বের হয়ে যাই। যদি কাজ কিছু থাকেও বাসায় এসে খাওয়া দাওয়া করার পরে তারপরে হয়তো করি। হিসেবে আমি বলবো যে এই রুটিনটা আমার লাস্ট 1 বছর 2 বছরের রুটিন না। এটা আমি বলতে গেলে আমি যখন জবে জয়েন করছি
সেই ছোটবেলা থেকে। আমি যদি ছুটির দিনে বন্ধুদের সাথে জাপানে যখন থাকতাম তখন প্রচুর আমাদের শনিবারে আড্ডা হতো। শনিবারের দিন আড্ডা দিতে গেছি, কারোর বাসায় সন্ধ্যায় দাওয়াত, 10টার সময় খাওয়া শেষ হলো, অনেক সময় ওরা 12টা 1টা পর্যন্ত আড্ডা দেয়। আমার 10টা থেকে ঘুম পাইতে শুরু করে, যার জন্য আমার আড্ডা শেষ করার আগে আমি 10টার সময় বাসায় চলে আসি। এই জন্য সবাই জাপানে যারা আছে ওরাও জানে যে আমি রাত জাগতে পারি, মানে আমার রুটিনটা ওরকম। এই জন্য রুটিন ফলো করা আমি মনে করি খুবই খুবই দরকার। এই জন্যই দরকার, তাহলে নিজের মতো করে টাইমটা পাওয়া যায়, নিজের মতো করে টাইমটা ইউজ করা যায়। ধন্যবাদ স্যার। তো স্যার আপনার কর্পোরেট যে লাইফে আপনি কোন ধরনের স্কিলকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? কোন ধরনের স্কিল গুলো আপনি সেট আপ করতে বেশি পছন্দ করেন? মানুষের কোন ধরনের স্কিলের চেয়ে যেটা হয়, মানুষ যেটা আমরা স্কুল কলেজে যেটা শিখি টেকনিক্যাল স্কিল, এটা একটা স্কিল। এটা যত বেশি ডিপ হয় ততই বেটার। এখন একটা কোম্পানিতে ঢোকার পরে যেটা হয়, স্কুল কলেজের যে পুরো নলেজটা এটা কিন্তু কোম্পানিতে লাগে না। যে কোনো একটা ফিল্ডে ডিপলি ঢুকতে হয় আর কি। কিন্তু যেটা লাগে সেটা হলো সফট স্কিল। সফট স্কিল হলো পৃথিবীতে যত সাকসেস আমরা দেখি কখনোই কোনো মানুষের একক সাকসেস না। যদিও আমরা একজনকে নভেল দিই, কিন্তু এই নভেলের পিছনে হয়তো আরো 10 জন রিসার্চ করছে। একটা প্রফেসর হয়তো একটা পেপারে তার মেইন রাইটার হিসেবে নভেল পাইছে, কিন্তু ওই প্রফেসর তার আন্ডারে যে ল্যাবে যে পোলাপানগুলো ছিল তাকে দিয়ে হয়তো আরো 10 বছর ধরে কাজগুলো করাইছে, কিন্তু নভেলটা পাচ্ছেন ওই প্রফেসর। এই জন্য কাউকে এককভাবে যেসব স্বীকৃতি দেওয়া হয় এটাতে আমার একটু আপত্তি আছে, কারণ পৃথিবীতে কোনো সাকসেসই একক না। এখন কোম্পানিতে ঢোকার পরে যেটা হয়, আমাদেরকে একটা টিমের সাথে কাজ করতে হয়, অথবা কারো আন্ডারে কাজ করতে হয়, অথবা কাউকে লিড করতে হয়। এই জন্য ওই টেকনিক্যাল স্কিলের বাইরে সফট স্কিল খুবই দরকার। সফট স্কিল যেটা, সেটা হলো কোঅপারেটিভ হওয়া সবসময়, প্লাস ওভার ডেলিভারি। অনেক সময় অনেকেই বলে ইটস নট মাই জব, কারণ আমার জব স্কোপ এরকম এরকম। যদি আমরা জব স্কোপের ভিতরে থাকি তাহলে কখনোই মানে বড় ধরনের আউটপুট পাওয়া কঠিন। এই জন্য যখনই নিজের কোনো ব্যান্ডউইথ থাকে, যখনই নতুন কোনো চান্স থাকে, চ্যালেঞ্জ থাকে, যত তাড়াতাড়ি পারা যায় সেটাকে নিজে গ্রহণ করা উচিত। তবে অফকোর্স নিজের ব্যান্ডউইথের উপর বেস করে, আমি এটা পারবো কি পারবো না, আমার টাইম আছে কি আছে না, একটু যদি তার জন্য ওভার টাইমও করতে হয়, একটু বেশিও কাজ করতে হয়, তাহলে সবসময় এক্সট্রা রেসপন্সিবিলিটি যদি থাকে নেওয়া উচিত। সেটা তার ক্যারিয়ার গ্রোথে হেল্প করে। আর যারা তার সঙ্গে কাজ করে, তার বস অথবা আশেপাশে যারা থাকে, তারাও ফিল করে ওকে দিস গাই ইজ ইজি টু ওয়ার্ক। মানুষ কখনো মানে যে ক্রিটিক্যাল কাজ করতে চায় না, সবসময় একটা বাহানা বানায়, অথবা যে কাজটা করলো সেটার প্রতি অ্যাকাউন্টেবল না থাকে, তাহলে তার প্রতি কাজ দেওয়া কঠিন হয়, রিলাই করা কঠিন হয়। এর জন্য যে কোনো ক্ষেত্রেই নিজেকে খুবই কনসিস্টেন্ট হইতে হবে, যে কোনো কাজ করার আগে অ্যাকাউন্টেবল হইতে হবে। মানে এটা ফেল হইলে ফেলের দায়িত্ব তার, সাকসেসফুল হলে সাকসেসফুলের দায়িত্ব নিতে হবে, প্লাস আর অন্যদের সাথে টিম ওয়ার্ক করতে পারে। এরকম সফট স্কিল গুলো না থাকলে তাদের সাথে কোম্পানিতে অন্যরা কাজ করতে কমফোর্টেবল ফিল করে না। আর যেহেতু কোম্পানি একজনকে দিয়ে হয় না, কোম্পানিতে হাজার হাজার এমপ্লয়ি থাকে, হাজার হাজার ইঞ্জিনিয়ার থাকে, অনেক রকম ডিপার্টমেন্ট থাকে, এই জন্য কোলাবোরেটিভ হওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যার। তো আমরা আজকে অনেকগুলো আলোচনাই করলাম, কর্পোরেট সেক্টর সম্পর্কে অনেক কিছু জানলাম। তো অবশেষে আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে তরুণ সমাজ আছে, তরুণ যারা আছে, তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে? তরুণ সমাজের জন্য পরামর্শ হলো পড়াশোনা করা। পড়াশোনা করা এই অর্থে যে মানে বই পড়া না, যে কোনো কিছুই জানা, লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। সেই লার্নিংটা হইতে পারে সাকসেস থেকে লার্নিং, সেই লার্নিংটা হইতে পারে নিজে কোনো কিছু করে ফেল হওয়া থেকে লার্নিং, সেই লার্নিংটা হইতে পারে আমার আশেপাশের বন্ধু যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে দেখে লার্নিং। বন্ধুই হইতে হবে তা না, আমার আশেপাশে যারা আছে, পাশের গ্রামের যারা আছে, অথবা পাশের বাসার যারা আছে, অথবা যারা আমাদের দেশের আছে, এখন যেহেতু ইনফরমেশন অনেক ওপেন, তাদের থেকে লার্নিং। সব ধরনের লার্নিং, নিজের গোল ঠিক করা, প্রথমে কি করতে চাই ওটা যদি ক্লিয়ার না হয়, অনেকের কাছে গোল ক্লিয়ার না। এখন আমরা যারা স্টুডেন্ট থাকি তারা হয়তো ভাবি যে পাশ করার পর একটা জব পাওয়া, আসলে সেই একটা জব পাওয়া আর আমি আসলে এই জবটা নিজ থেকে করতে চাই, এই দুইটা ফিলিংস এর অনেক ডিফারেন্ট আর কি। এই জন্য ওই বাংলাদেশে যেহেতু আমাদের ওই লাক্সারিটা নাই, যেহেতু আমি ইচ্ছা করলেই এটা করতে পারবো, আমাদের অনেক অর্থনৈতিক সামর্থ্য নাই,
যার জন্য যেটা হয় যে যতটা পারা যায় যে কোনো ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে সেই ফিল্ডটাকে আরো ডিপলি দেখা, আরো ডিপলি জানা, যত ডিপ জানা যায় আর কি। ওই ক্লাসের সবগুলো সাবজেক্টে 100 পাওয়ার দরকার নাই। যদি একটা সাবজেক্টে কেউ ভালো ফিল করে সেটা সম্পর্কে সে জানে, সেটাকে আরো ডিপ জানা, এত ডিপ জানা যে অ্যাটলিস্ট একটা ফিল্ডে আমি অন্যদের চেয়ে বেটার জানি। তাহলে যেটা হবে তার কনফিডেন্ট লেভেল গ্রো করবে। এই কনফিডেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যতটা বেশি কনফিডেন্ট থাকবে নিজের, এটা ওই ওভার কনফিডেন্ট না, বেস কন্টেন্ট বেস কনফিডেন্ট, মানে আমি জানি তার উপর বেস করে আমি কনফিডেন্ট। এটা যদি থাকে তাহলে যে কেউ, আর যদি কোলাবোরেটিভ হয়, আর যদি সৎ ইচ্ছা থাকে যে শুধু নিজের জন্য না, আমি আশেপাশে মানুষকে আশেপাশে কত হেল্প করতে পারবো, তার থেকে নিজের কি পরিমাণ গেইন হবে, সেটার চেয়েও আশেপাশে হেল্প করতে গেলে এমনি নিজের গেইন আসবে আর কি। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার মনে হয় যে সাকসেসফুল হওয়ার রেট অনেক বেড়ে যাবে। হ্যালো, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আপনার আসার জন্য। আমাদের মনে হয় সময় অতিক্রান্ত হয়ে গেছে অনেক, আর এর পরবর্তীতে আমরা আরো প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আর অডিয়েন্সে কোনো প্রশ্ন কি আছে? দর্শকদের কাছ থেকে আমরা প্রশ্ন কিছু নিতে পারি। স্যার অডিয়েন্সের মনে হয় প্রশ্ন নাই, মানে আপাতত দেখলাম। আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান একটু মাইকটা আনমিউট কথা প্রশ্নটা করতে পারেন। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন রাখি, মানে প্রশ্ন পরামর্শ নেই। আচ্ছা, তো মানে পড়াশোনার কথা বললেন, আর কোনো বই সাজেস্ট করবেন? মানে যদি আমরা ওই বইটা, যেমন ওয়ারেন বাফেট বিল গেটসকে একটা বই সাজেস্ট করছিলেন, ইন্টেলিজেন্ট ইনভেস্টর। ঠিক আপনার কোনো মানে সাজেশন আছে যে কোন বইটা পড়লে ওখান থেকে আপনি পড়ছেন যে মানে আমার আরেকজনও পড়া উচিত, এরকম কোনো বই? অনেক অনেক বই আছে আসলে, বই প্রচুর বই আছে। যেটা মানে আমি যেটা বলবো যে কারোর নিজে ফিল করে, যে ফিল্ডে যার যত ইন্টারেস্ট, সেই ফিল্ডে যদি কেউ যে কোনো বই পড়ে সেটা থেকে অনেক লার্নিং হয়। তবে একটা বই আমি সাজেস্ট করতে পারি, সেটা হলো এটা, যেটা আমার লাইফে আমি যখন প্রথম বইটা পড়ছিলাম তখন অনেক অনেক ইম্প্যাক্ট ফেলেছিল। বইটা হলো সেলফ ডিসিপশন আউট অফ বক্স থিঙ্কিং, একটা বই। সেলফ ডিসিপশন মানে নিজেকে ডিসিভ না করা, এবং সেই লার্নিংটা আউট অফ বক্স হইতে হবে। এটার মেইন থিম ছিল বইটার যে আমরা সবসময় নিজের কথা না ভেবে যদি অন্যের কথা ভাবি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, রাতের বেলা একটা ভদ্রলোক, সে সারাদিন অফিস থেকে কাজ করে আসছে, আর ওয়াইফ, একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে বাসায় থাকে আর কি। রাতের বেলা ঘুমাইছে, ঘুমানোর পরে বাচ্চাটা উঠে পড়ছে, কাঁদতেছে। ভদ্রলোক জেগে গেছেন, বাচ্চা কাঁদতেছে, তখন তার যেটা মনে হচ্ছে যে তার বউ ঘুমাচ্ছে, যে বউ এখনো কেন ঘুমাচ্ছে, বাচ্চা কাঁদতেছে, এই উঠো উঠো, যাও বাচ্চাকে দুধ দাও। কিন্তু সে যেটা ভাবতেছে, সে কিন্তু তার বউকে জাগাচ্ছে, জোর করে জাগাচ্ছে, ভাবতেছে যে এটা তার বউর কাজ। বাচ্চাটা কাঁদতেছে, যেহেতু আমি অফিসে যাই, কাজ করি, অনেক ইয়ে করি, এখন বাচ্চাটা বউয়ের দায়িত্ব, এটা নিতে হবে আর কি। আমি যখন এইটা ভাবি, তখন আমরা সবাই বক্সের ভিতরে। দ্যাটস নট আউট অফ বক্স থিঙ্কিং। আউট অফ বক্স থিঙ্কিং তখনই হবে আমি যদি ভাবি যে বাচ্চা কাঁদছে, আমি কি করছি সেটা না, আমি সাথে সাথে উঠে বাচ্চার ওই নিডটাকে যদি ফিল করতে পারি, তাইলে যেটা হবে যে আমি বক্সের বাইরে বের হলাম। সেক্ষেত্রে ওয়াইফ যেটা ফিল করবে যে ওকে, হাজবেন্ড সাপোর্টিভ, তাই না? এখন ওই অফিসেও যে কোনো জায়গায় চাই। এই বইটা ছিল সেলফ ডিসিপশন আউট অফ বক্স থিঙ্কিং। এটার উপর বেস করে একটা অফিসের বড় একটা প্রবলেম কিভাবে সলভ করছে, এটার উপর একটা কারোর যদি সুযোগ থাকে তাহলে পড়ে দেখতে পারেন। থ্যাংক ইউ স্যার। আমি মানে তখন প্রশ্ন যেটা রাখছিলাম, আমরা একটু নেটওয়ার্কে ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু 1 মিনিটের জন্য। যে মানে আমার মানে চাচ্ছি যে আগামী 10 বছরে মানে আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশ নেতৃত্ব দেয়, মানে লিডিং পজিশনে থাকে। তা আমরা চাই যে আগামী 10 বছরে যাতে বাংলাদেশ কোনো একটা সেক্টরে মানে নেতৃত্ব দিক, সেটা মানে কোন একটা সেক্টরে, যেমন মানে যেটা খুবই গ্রোথ একটা সেক্টর।
যেটা হেলথ টেক হতে পারে, ইডু টেক হতে পারে, কিংবা ফিন্যান্স টেক হতে পারে। স্যার এইসবের মধ্যে মানে মানে কোন সেক্টরটা বেশি হবে, আর মানে খুব ভালো, খুব দ্রুত মানে বড় একটা ফোকাস লাইনে থাকবে কোন সেক্টরটা? বাংলাদেশে যেটা হচ্ছে, পৃথিবীর অনেক দেশে এখন লোক সংখ্যা কমতেছে, পৃথিবীর অনেক দেশেই ডেভেলপড কান্ট্রিতে লোক সংখ্যা কমছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে এখন পৃথিবীর ডেভেলপড কান্ট্রি আর আমাদের ডেভেলপিং কান্ট্রির ডিফারেন্স অনেক কমে গেছে। এখন ইঞ্জিনিয়ারিং ওই ইউএসএ তে যেই শুধু পড়তে হয় না, বাংলাদেশেও একই লেভেলে ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব। আর ইউনিভার্সিটির কথা আমি বলবো না, কারণ ইউনিভার্সিটি অনেক সময় ওদের কারিকুলামের সমস্যা থাকে, থাকে। কেউ যে শিখতে চায় সে বাংলাদেশে বসেও অনলাইনে ইউএসএ ক্লাস করতে পারে, যে কোনো জায়গায় ক্লাস করতে পারে, তাই না? আর বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় একটা বাংলাদেশ ইন্ডিয়ার জন্য আমি যেটা বলবো যে এটা একটা আনঅর্গানাইজড ইকোনমি হিসেবে এখানে প্রচুর সমস্যা। হেলথ কেয়ার সিস্টেমে বলেন, দেখেন আমাদের দেশে কি পরিমাণ লোক, ডাক্তাররা কি করে, গলা কেটে পয়সা নেয়। যখন আপনি জাস্ট একটা দেখতে যান, একটা রোগীকে দেখাইতে যান, সে 2 মিনিট কথা বলে, 2 মিনিটের জন্য হয়তো আপনাকে 1000 টাকা চার্জ করছে। এখন আপনি চিন্তা করেন তার 1 ঘন্টার মূল্য কি পরিমাণ দাঁড়ায়। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ আর কি। এখন হেলথ কেয়ার সেক্টরটা অনেক বড় একটা সেক্টর যেটাতে কাজ করা যেতে পারে। এটা পৃথিবীর অনেক দেশে এখন কাজ করতেছে হেলথ কেয়ার সেক্টরে। এটাকে আইটির আন্ডারে নিয়ে যাচ্ছে, স্মার্ট হেলথ কেয়ার হিসেবে এই হসপিটাল গুলা রুগীগুলার ডেটা সহ, ডাক্তার, রুগী এবং যারা সার্ভিস দিচ্ছে এরা সবাই কানেক্টেড, যে কোনো সময় 24 ঘন্টায় এক ধরনের সার্ভিস পাচ্ছে। এটা অনেক দেশে শুরু করছে, কিন্তু এটার পিছনে যে টেকনোলজিটা, এটা খুব সিম্পল টেকনোলজি, ইজিলি ডেভেলপ করা সম্ভব। কিন্তু মেডিকেল সাইডে যেটা হয় যে এটা রিলায়েবিলিটি দরকার থাকে, টেকনোলজির সিকিউরিটির কিছু সমস্যা থাকে, যেহেতু এটা পার্সোনাল ডেটা, বিভিন্ন রোগীর পেশেন্টের পার্সোনাল ডেটা। এই জিনিসগুলাতে একটু বাংলাদেশে এটা সফটওয়্যারের কাজ, ইজি কাজ। সফটওয়্যার কাজ আমি ইজি বলবো না, সফটওয়্যারের জন্য লেস এক্সপেন্সিভ। মানে আপনি যদি শুধু ব্রেন থাকে তাইলেই পসিবল, একটা কম্পিউটার আর ব্রেন আর মানে কিছু হার্ডওয়্যার, তাই না? কিন্তু আপনি যখন বড় ধরনের হার্ডওয়্যারের কাজ করতে যান তখন অনেক বেশি ইনভেস্ট করতে হয়। এই জন্য সফটওয়্যারের ইনভেস্টমেন্ট অনেক কম এবং অনেক ইনটুইটিভ সলিউশন। এই যে দেখেন ইদানিং যে আইপিও গুলা হচ্ছে, ইভেন ফেসবুক যখন আইপিও করলো, সিম্পল টেকনোলজির একটা জিনিস, পৃথিবীর এখন ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, এখন যদি ওরা অনেক বড় বড় কাজ করতেছে, তাই না? তারপরে এই কিছুদিন আগে মাম্বল নামে একটা কোম্পানি আইপিও করলো, $1 বিলিয়ন আইপিও হয়েছে ইউএসএ তে। সে কোম্পানিটা কি করতো, ওরা এই যারা আমরা অনলাইনে যাই তাদেরকে ডেটিং সাইটের জন্য ডেটিং পার্টনার খোঁজার একটা ওয়ে তৈরি করে দিল, এবং সেটা $1 বিলিয়ন কোম্পানি। এটা ডেটিং পার্টনার খোঁজা সফটওয়্যারে, আপনি মেসেঞ্জারে, ফেসবুকে কত ডেটিং পার্টনার খুঁজে বেড়াচ্ছে, তাই না? এই জন্য এই ছোট ছোট, এটা কিন্তু টেকনোলজির দিক দিয়ে অনেক কিছু না, কিছু ব্যাপার যেটা আপনার প্রচুর স্কেলেবল হইতে হবে, যাতে অনেক লোক একসাথে অ্যাক্সেস করতে পারে, সিকিউরিটির দিক থেকে কনশাস থাকতে হবে, আর স্টেবল হইতে হবে। এখন এগুলো ইজিলি করা সম্ভব। বাংলাদেশের যে কোনো রিসোর্স আছে, যে কোনো ফিল্ডেই যদি ফোকাস করা যায় অনেক কিছু করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। তো আমরা স্যার ছোট পরিসরে একটা কাজ শুরু করছি স্যার। আমরা এখানে মূলত যে কিছু কাজ দিচ্ছি, মানে খুব ছোট গ্রেডের, যদিও, যে পার্সোনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট। মানে একদম আমরা যেটা করতে পারি, আমাদের যে কোনো ম্যান পাওয়ার কস্ট অনেক কম, খুব কম খরচে যেটা ম্যানেজ করতে পারছি। তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা ভালো সার্ভিস দিচ্ছি এখন, যে আমরা যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজ সার্ভিস তৈরি করে দিচ্ছি। মানে এটা আমরা সাধারণত প্রথমে ট্রায়াল ভার্সন দিয়ে থাকি, আমরা যে কোনো সার্ভিসের ট্রায়াল ভার্সন দিই। কারণ কোনো প্রতিষ্ঠানের সাথে স্যার মানে কত ডিল হওয়ার সময় মানে আমাদের মানে অনেকের আছে কনফিডেন্স লেভেলটা খুব থাকে না, আমাদের মানে ওই ব্র্যান্ডিংটা আমরা করতে পারিনি এখনো। এই কারণে আমরা যে অফারটা দিই, আমরা ট্রায়ালে একটা ভার্সন দিই, যে দেখেন আমাদের সাথে আমাদেরকে একটু চান্স দেন, মানে ছোট্ট একটা কাজ, মানে $10 কাজ দেন, কিন্তু আমাদের একটু চান্স দেন। তা আমরা চেষ্টা করি, আমাদের সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করি স্যার, মানে এই প্রোডাক্টের। তা আমরা এইভাবে একটা রেজাল্ট পাচ্ছি, আমরা আমাদের সার্ভিসের সাথে ট্রায়াল ভার্সন দেওয়ার জন্য। স্যার আমাদের এই পলিসি কি ঠিক আছে স্যার? যে কোনো প্রতিষ্ঠানকে আমরা অফার করি যে আমাদেরকে একটা মানে রিলেটেড কোনো কাজের আমরা একটা চান্স খুঁজি, যেটা হচ্ছে মানে কাজ করার সুযোগ। আর আমরা চেষ্টা করি ওই কাজটা সর্বোচ্চ মানে মানে কোয়ালিটিটা দেওয়ার, মানে আমাদের পক্ষ থেকে যেটা দেওয়া সম্ভব সেটা দেওয়ার আমরা চেষ্টা করি। তা আমাদের মানে দেখা গেল যে আমরা যদি 10 জনকে কোনো সার্ভিস দিয়ে থাকি, আমাদের 8 জনের সার্ভিসটা মানে রেগুলার মানে পেইড ক্লায়েন্ট হয়ে যাচ্ছেন, আমাদের এক্সপিরিয়েন্স বলে। তো স্যার আমাদের মানে আপনি মানে টেকনোলজি, মার্কেটিং, বিজনেস মানে কর্পোরেট অবস্থান থেকে যে আমাদের ছোট্ট প্রতিষ্ঠানের জন্য মানে এই ব্যাপারে কিছু বলবেন, যে আমাদের মানে এই জিনিসটা আরো কিভাবে করতে পারি?
যে বড় প্রতিষ্ঠানকে আমরা কিভাবে অফারটা দিতে পারি। আমরা ছোট ছোট প্রতিষ্ঠানে কাজ করি, কিন্তু কোনো বড় প্রতিষ্ঠানের কাছে মানে ওইভাবে এখনো যাওয়ার সুযোগ হয়নি। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে, যেটা থাকে যে একটা প্রতিষ্ঠান যখন বড় হয়ে যায় তখন ওদের অনেক প্রসেস তৈরি হয়ে যায়। কারণ প্রসেস তৈরি হয় এই জন্যই যে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, যাতে কোনো ধরনের কেউ পয়সা এদিক সেদিক করতে না পারে। আর বড় প্রতিষ্ঠানের প্রতি গভর্নমেন্টের যে অডিটিং যে ব্যাপারগুলো থাকে, এরকম অনেক ঝামেলা থাকে, যার জন্য বড় প্রতিষ্ঠানগুলো সবসময় ওরা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন যে কোম্পানির সলিউশন ইউজ করবে, এই কোম্পানি ওদেরকে রেজিস্টার্ড হইতে হয় আগে থেকে, না হলে কোম্পানি সলিউশন ইউজ করবে না। এবং রেজিস্টার করতে গেলে ওদেরকে অডিট করতে হয়, এই কোম্পানির আসলে কেমন ফাইন্যান্সিয়াল অবস্থা, কেমন এই কোম্পানির কেমন। এই জন্য বড় কোম্পানিতে সহজে ঢোকা খুব কঠিন। মানে যদি গ্লোবাল কোম্পানিতে মানে নিজের থেকে যায়, এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো যে ছোট ছোট কোম্পানি থেকে শুরু করে নিজের এক্সপিরিয়েন্স প্লাস পোর্টফোলিও গ্যাদার করা। তারপরে যেটা হয় যে বড় কোম্পানির একটা রিলেশনশিপের মাধ্যমে এমন কাউকে চিনা অথবা জানা, যাদের মাধ্যমে সে অ্যাটলিস্ট কোথাও এই ডেমোটা দেখানোর সুযোগ করে দিতে পারে আর কি। সেটা একটা ফার্স্ট চান্স, ফার্স্ট এন্ট্রি। তারপরে যে আপনি আপনার অফার ফ্রি দিতে পারেন, কিছুদিন ট্রাই করুন। কারণ ট্রাই করতে গেলে একটা কোম্পানির জন্য যেটা হয়, আমি ট্রাই করবো তার মানে আমাকে অলরেডি আমার কয়েকটা ইঞ্জিনিয়ারকে এখানে অ্যাসাইন করতে হবে, তারপরে তারা এটাকে ট্রাই করতে হবে, তারা অলরেডি একটা কাজ করে, তার মাঝখানে একটা কাজের দেওয়া, তাই না? এটাও অনেক সময় কোম্পানির জন্য কঠিন হয়ে যায়, বড় কোম্পানির জন্য। তারপরেও অনেক সময় যদি কেউ ইনফ্লুয়েন্সিয়াল কেউ হয়, ওটা যদি বলে, ওটা সম্ভব আর কি। ওইভাবেই শুরু হয় আর কি, সব কাজই ছোট থেকেই শুরু। এই জন্য আপনাদের যে স্টার্টিং যেটা শুরু করছেন, আই থিঙ্ক এটা ঠিকই আছে। এরকমই মুভ করেন, যখন আপনার অনেক সাকসেস স্টোরি হবে তখন বড় কোম্পানিতে অ্যাপ্রোচ করেন। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম, অনেক মূল্যবান উপদেশ পেলাম। কথা শুনলে আরো অনেক কথা শুনতে ইচ্ছা হবে, অনেক বেশি জানতে ইচ্ছা হবে, কিন্তু সময়ের কাটায় আমরা অনেক বেশি এগিয়ে গিয়েছি। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম এহসানুল হক ইসলাম স্যারের কথা শুনছিলাম। আমরা জানি উনি বিশ্বের শীর্ষস্থানীয় একটি কোম্পানি কলকমের সাথে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন আমাদের লাইভ সেশনটি শেষ করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ লার্ন টাইমের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার আমাদের মিটিং এখন স্ট্রিমিং শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো ডিসকাশন হয়েছিল। তাই স্যার আজকে রাজশাহীতে একটু সমস্যা হয়েছে আর কি, নেটওয়ার্কের খুব খারাপ অবস্থা, যার কারণে আমাদের মানে বারবার সবাই বের হচ্ছে, ঢুকতেছিল। বাংলাদেশে মনে হয় অধিকাংশ জায়গায় খুব সমস্যা হয়ে গেছে আজকে নেটওয়ার্কিং, তাই না? হ্যাঁ, আমারও বারবার এই সমস্যা হচ্ছিল খুবই। আপনাদের ভিউয়ার কেমন ছিল? আমি তো এই মুহূর্তে আমাদের প্রায় টোটাল 500 জনের কাছে রিচ করেছি, লেখা আছে আর কি 500 রিচ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে বেশিটা হয় পরে আর কি। ওই আমরা যেটা করি, ওই পুরো ভিডিওটা তো অনেক বড়, তো আমাদের একজন ভিডিও এডিটর আছে, মূলত ডিজিটিয়া থেকে একটা এডিটর, উনি ওই ডিজিটিয়ার মানে প্ল্যাটফর্ম ইউজ করে এটাকে ছোট ছোট ভিডিও করে, প্রশ্নগুলো শুধু উত্তরগুলোকে করে, একটু রিলেটেড ভিডিও দেয়, চমৎকার করে একটা প্রেজেন্টেশন করে, যেন মানুষজন ওই 1 মিনিট 2 মিনিটের ভিডিওগুলো মানুষ দেখতে আগ্রহ ফিল করে। পুরো ভিডিওটা বড় হয়, তো ছোট ছোট ভিডিওটা বেশি ভিউয়ারটা বেশি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। না, আজকে খুব ভালো গল্পের মতন আমি মানে মুগ্ধ হয়ে শুনছিলাম আর কি। আমি জানি না অন্যান্য সবাই কেমন লাগলো। স্যার আমারও ভালো লাগছে স্যার। তাই, থ্যাংক ইউ স্যার আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমাদের এখন একটা ছোট রিকোয়েস্ট আছে যে ওই আমাদের আরো কিছু গেস্টের সাথে পরিচয় করে দিতে হবে, তাই না আবির? জি স্যার, আমরা যেন আমাদের এই প্রোগ্রামটা আরো চালায় নিয়ে যেতে পারি অনেক দূরে। স্যার আমাদের কিছু গেস্ট সাজেস্ট করেন। ঠিক আছে, আমি বলবো না মশির, আমি কথা বলবো না তোর সঙ্গে। হ্যাঁ, ওকে, বাই তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, বাই বাই।